আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল? অনেকের টেস্ট পরীক্ষা চলমান, সেই টেস্ট পরীক্ষা কেমন যাচ্ছে, ফ্যামিলির সবাই ভালো আছে কিনা কমেন্টে জানিয়ে দাও। আর ভাইকে শুনতে পাচ্ছ কিনা, ভাইকে সহ পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটা আমাকে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম আতিকা, আফিফা। ওয়ালাইকুম আসসালাম মাহমুদা। ওয়ালাইকুম আসসালাম ইয়াসিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছি। তোমরা কেমন আছো? তোমাদের পড়াশোনার কি অবস্থা সেটা আমাকে জানাও, কারণ রাইট নাও দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি। আমি ভালো আছি আদিবা। ওকে মিহি, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মিহি। মিহি খুবই অ্যাটেন্টিভ, বোঝা যাচ্ছে, আমি প্রতিটা লাইভ ক্লাসে ওকে পাই। সো শি ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট স্টাডি, এবং এটা ভালো জিনিস। এবং তোমার এই সিরিয়াসনেস তোমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এবং যারা আছো তারা তোমাদের ব্যাচমেট থেকে কিন্তু ইন্সপায়ার হতে পারো, যে কিভাবে সব সময় খোঁজা যায় যে কোথায় কি রিসোর্স আছে, কোথায় আমাকে ভালো করানোর জন্য কোন রিসোর্স দেওয়া হচ্ছে, সেটা সার্চ করা, সেটার পরিপূর্ণ ফায়দা নেওয়া। হ্যাঁ মোস্তাক, ভালো আছি। তাইবা ভালো আছে আলহামদুলিল্লাহ, ভালো আছি। রবিবার থেকে টেস্ট পরীক্ষা শুরু হবে, দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ, অবশ্যই ভালো হবে। টেস্ট পরীক্ষাটা ভালো করে দাও, বুঝছো? এতে কি হবে, টেস্ট পরীক্ষা যখন তুমি ভালো করে দিবা, তোমার একটা আলাদা বুস্ট আপ হবে, মেন্টাল বুস্ট আপ, কনফিডেন্স বুস্ট আপ হবে। ওকে, টেস্ট পরীক্ষা এত হার্ড হার্ড কোশ্চেন করে স্যাররা, ঠিক আছে, এত কড়া করে খাতা দেখে, এত কড়া করে গার্ড হয়, এখানে ভালো করেছে, দ্যাট মিনস আমি বোর্ড পরীক্ষায় অবভিয়াসলি ভালো করবো, কারণ আমার ইনশাল্লাহ সময় আছে আরো 5 মাস। এই 5 মাসে আমার অবস্থার আরো উন্নতি হবে। আমি আরো অনেক কিছু ঝালাই করতে পারবো, যে প্রবলেম গুলো ছিল, যে ভুলগুলো আমার হইতো, সেগুলো সর্ট আউট করতে পারবো। সো আই এম অন দ্য গুড ট্র্যাক। এটা একটা ফিল হবে, এই ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট। আর এটা একটা বাজে পিকচারও আছে, যে তুমি এটা ফিল করে যদি পড়াশোনা থামায় দাও, দেন তোমাকে বোর্ড পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট পোহাইতে হবে। আবার কারো ক্ষেত্রে এমন হতে পারে টেস্ট পরীক্ষাটা আশানুরূপ নাও হতে পারে, বাট এটা নিয়ে মন খারাপ বেশি দিন করে রাখা যাবে না। মন খারাপ হবে স্বাভাবিক, বাট তাড়াতাড়ি ফাইট ব্যাক করার জন্য প্ল্যানিং করতে হবে। আর তোমরা হয়তো জানো, এনাম ভাইয়ের গল্প এনাম ভাই সবসময় বলে, ভাইয়ের টেস্ট পরীক্ষার রেজাল্ট ছিল 3.8। এইখান থেকে বোর্ডে ভালো করেছেন এবং কিন্তু বুয়েটে চান্স পেয়েছেন। এবং আমি অনেককেই চিনি আমার সাথে মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেলে না হোক, অন্যান্য মেডিকেলে বা ইভেন ঢাকার মেডিকেলে হোক, আমার জুনিয়র হোক সিনিয়র হোক, যারা টেস্ট পরীক্ষা হয়তো তাদের এক্সপেক্টেড রেজাল্টটা করতে পারে নাই। তুমি তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট শুনলে এবং তাদের বর্তমান পজিশন শুনলে মিলাইতে পারবে না, যে টেস্ট পরীক্ষায় এরকম রেজাল্ট করে এখন এত একটা ভালো পজিশন, এত একটা ভালো ইনস্টিটিউশন থেকে গ্রাজুয়েশন করা সম্ভব। বাট দে ডিড ইট। কেন? কারণ তারা হতাশ হয় নাই, তারা কনফিডেন্স ধরে রেখেছে, হার্ড ওয়ার্ক ধরে রেখেছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত। সো ক্রিকেটে দেখবে একটা কথা বলেছে, শেষ বল পর্যন্ত হার মানা যাবে না, এনিথিং ক্যান হ্যাপেন। ঠিক একইভাবে শেষ মোমেন্ট পর্যন্ত আমরা কোনোদিন হাল ছাড়বো না, আমরা পড়াশোনা করে যাব। কারণ হু নোস কখন কার জন্য কি ফিউচার বিহোল্ড করা আছে, রাইট? তো চেষ্টা করে গেলে, দোয়া করলে সবসময় ভালো কিছুই হয়। মিশরাত জেনি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, তাহলে আজকের লাইফটার পারপাসটা কি, অ্যাকচুয়ালি কেন নিচ্ছি? আজকের লাইভের পারপাস হচ্ছে সবার একটা বিভীষিকাময় চ্যাপ্টার, জৈব রসায়ন, যেটা পড়ার আগে তোমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে বুকে ফুটো দিয়ে শুরু করো। তবু অনেকে শুরুই করতে চাও না। আল্লাহ, এটার পাশ দিয়ে যাওয়া যাবে না, এত কঠিন একটা চ্যাপ্টার, ঠিক আছে? এবং এই চ্যাপ্টার মনে হয় তোমাকে গিলেই ফেলবে আজকে যখন তুমি এটা নিয়ে বসো। বাট রিয়ালিটি কি? রিয়ালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের এক স্যার ছিল, স্যার বলতো জৈব যৌগ হচ্ছে কার্যকরী মূলকগুলার ইলেকট্রন ঘনত্বের মারপেট ছাড়া আর কিছুই না। বুঝছো? কার্যকরী মূলকের ইলেকট্রন ঘনত্বের মারপেট ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে জৈব যৌগ। হ্যাঁ, কিছু কমপ্লিকেটেড রিঅ্যাকশন আছে, বাট ওইটা নিয়ে ফোকাস করা যাবে না। তোমরা আমার এই লাইনটার উপর ফোকাস করবা, এবং আমি যা বলি তা মনোযোগ দিয়ে বইয়ের সাথে মিলাই মিলাই পড়তে যাবা। পারতেছো কি পারতেছো না এটা পরের হিসাব, বা যখন পড়বা তখন মনে করবা আচ্ছা এটা ইটস জাস্ট এ মিয়ার চ্যাপ্টার, একটা নিছক ছোট বা বড় যাই হোক না কেন একটা চ্যাপ্টার, যেটা আমাকে পড়তে হবে, যেটা আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। সো টেক ইট ইজিলি, টেক ইট ইজিলি, ঠিক আছে? সো জৈব যৌগ পারার, জৈব যৌগ থেকে প্রশ্ন পারার প্রথম শর্ত হচ্ছে এই মেন্টাল ফিয়ারটা ওভারকাম করতে হবে। ভাই তো সবসময় বলি, তোমরা পড়েছো ফিয়ারলেস মেথড, এফএমএস, ফিয়ারলেস মেথড অফ স্টাডি। এই ফিয়ারলেস হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন জৈব রসায়ন, জৈব যৌগ এটা পারার জন্য। এটা একটা ইন্টারেস্টিং কারণ আছে কেন বলছি। রিসেন্টলি একটা রিসার্চ হয়েছে, বুঝছো, যে আমাদের ব্রেইন, তোমার তো একটা ডেভেলপ ব্রেইন আছে, সৃষ্টির সেরা জীব হিসেবে আল্লাহ তাআলা একটা মাশাআল্লাহ সুন্দর একটা ব্রেইন দিয়েছেন, যেটা হাজার হাজার সুপার কম্পিউটার থেকেও ভালো। এই ব্রেইনের একটা আশ্চর্যকর জিনিস আছে, এটা রিয়ালিটি এবং তোমার থট প্রসেস বা ফ্যান্টাসি, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। যেমন ধরো, তুমি যদি ভাবো, আচ্ছা আমি হয়তো ইলন মাস্কের মতো পৃথিবীর শীর্ষ ধনী হয়ে গেছি, আমার ৪ টা রেঞ্জ রোভার আছে, ৫ টা ল্যাম্বরগিনি আছে, আমি চাইলেই বিদেশ ভ্রমণ করতে পারছি।
তখন তুমি যদি খুব ডিপলি এটা ভাবা শুরু করো, দেখবে তোমাদের একটা ভালো লাগা কাজ করছে, ওয়াও। আবার তুমি যদি ভাবো রাতে, ঠিক আছে, পড়ার টেবিলে বসে, আল্লাহ যদি ফেল করি আব্বু আমার বাসাতে বের করে দিবে। তুমি একটা সিনারিও ক্রিয়েট করে নাও, আচ্ছা ফেল করছি, আব্বু আমার বাসাতে বের করে দিছে। তখন কি হবে? রাস্তায় ঘোরাফেরা করতেছি, একটা ফিল্মি ব্যাকগ্রাউন্ড তোমার মাঝখানে বাজতে থাকে। তখন তুমি এই কষ্টটা কিন্তু ফিল করো। এটা সবার ক্ষেত্রে হয়েছে কিনা বা এরকম হয় কিনা বলো তো? বলো তো যে এরকম হয়েছে না? যে একটা ভালো জিনিস বাস্তবে ঘটছে না, কিন্তু তুমি ভাবতেছো, তখন তোমার মধ্যে একটা আনন্দ ফিল করছো, হ্যাপিনেস ফিল করছো। বাট একটা খারাপ জিনিস বা একটা হতাশার জিনিস, এটা অ্যাকচুয়ালি তোমার লাইফে এখন হচ্ছে না, কিন্তু ফিল করার কারণে, ভাবার কারণে, ফ্যান্টাসাইজ করার কারণে তুমি মনে ভাবতেছো আল্লাহ অনেক কষ্টে চলে গেছে, তখন তুমি কষ্টটা ফিল করতে পারছো। বা অনেক সময় স্বপ্ন দেখার পর মনটা অনেক খারাপ হয়ে যায়, বা ঘুমের মধ্যেই মনে হয় আল্লাহ এত হতাশ হয়ে গেছি। এটা হয় কেন? কারণ তোমার ব্রেইন রিয়ালিটি অ্যান্ড ফ্যান্টাসি, ইট ক্যান হার্ডলি ডিফারেন্সিয়েট দিস টু থিংস। এখন পড়াশোনার ক্ষেত্রে যখন তুমি এটা কঠিন ভাবা শুরু করো, দেখো তুমি আগে থেকেই পড়ো নাই এবং কঠিন ভাবা শুরু করছো, দ্যাট মিনস সামহাউ ইউ আর পুশিং ইউর ব্রেইন টু দ্য ব্যাক সাইড। ব্রেইন তখন মনে করে আল্লাহ এটা তো এত কঠিন, এটা তো আমি পারবোই না, এটা আমাদের সম্ভবই না, আমাকে গিলে খেয়ে ফেলবে, এই জিনিস আমার দ্বারা হবে না। তখন অটোমেটিক্যালি তুমি ব্যাক সাইডে যেতে থাকো। ইটস লাইক তুমি ক্রিকেট খেলা শুরু করতেছো, তুমি 500 রান ফলো অনে আছো, এখন তোমার ফলো অন এড়াইতে হবে, তারপরে না তুমি লিডে যাবা, এরকম অবস্থা। সো ব্রেনকে ফলো অনে পাঠানো যাবে না, ব্রেনকে সবসময় তোমার বুস্ট আপ করতে হবে। বাট বুস্ট আপ না করতে পারলে একটা নিউট্রাল স্টেটে রাখতে হবে। নিউট্রাল স্টেট কখনোই নেগেটিভে বা পেছনে নেওয়া যাবে না। এইটা সবাই ফিল করবা, সবাই ট্রাই করবা সব কাজে, নট অনলি ফর স্টাডি, তোমার এভরিডে অ্যাক্টিভিটিস এর জন্য। অলওয়েজ ফিল কনফিডেন্ট, পজিটিভ এনার্জি নিজের মধ্যে রেডিয়েট করতে হবে সব সময়, সব সময়। এটা চেষ্টা করবা, 1 মাস পর আমারে বলবা যে ভাইয়া আপনি তো বলছিলেন, 1 মাস আমি প্র্যাকটিস করার মাধ্যমে দেখছি নো, আই এম ফিলিং গুড। এবং এই গুড ফিলিংটা কাজ করছে পজিটিভ এনার্জি হিসেবে আমার পড়াশোনাতে বেশি বেশি এফোর্ট দেওয়ার জন্য। দেখবা এটা হবেই। সো যেটা বলছি, জৈব যৌগিক ভয় পাওয়া যাবে না, ভ্যাজে বলি ফিয়ারলেস মেথড অফ স্টাডি, এফএমএস, এটা দিয়েই পড়তে হবে, ঠিক আছে? তখন দেখবা ফলো অন না, তুমি একদম ইনিংস রাইট ট্র্যাকে শুরু করতে পারছো। ওকে, তাহলে আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে জৈব যৌগ থেকে কি ধরনের প্রশ্ন হয়, একটা ছোট টপিক সমানু ওইখান থেকে কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আলোচনা করা। বাট বিফোর দ্যাট আমি একটু আলোকপাত করতে চাই এই বছরের কেমিস্ট্রি প্রশ্নের উপর। তোমরা কে কে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষার 2024-25 সালের প্রশ্ন দেখেছো এবং কেমিস্ট্রি প্রশ্নটা দেখেছো এবং অ্যানালাইসিস করেছো? কমেন্টগুলো জুম করি, কেউ যদি করে থাকো, দেখে থাকো, সে আমাকে অবশ্যই জানাও। সুলতান রাজিয়া, মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসি 25 এর ক্লাস আমি খুব শীঘ্রই করাবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাফসা বলছে, হেলেনা বলছে দেখছে, শ্যামবাবু বলছে দেখছে, আচ্ছা, তন্ময় মোস্তাক বলছে দেখছে। ওকে, তো দেখো আমিও তো দেখছি প্রশ্নটা, আমি একটু অ্যানালাইসিস করি, আমার অ্যানালাইসিস তোমরা মিলাও যে ভাইয়া ঠিক বলছে কিনা, ঠিক আছে? সো এই বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2024-25 রসায়ন প্রশ্ন। প্রথমত, কোন বই, কোন বই থেকে প্রশ্ন হয়েছে? এটা ইউন্যানিমাস, সবাই এক বাক্যে স্বীকার করবে হাজারি স্যারের উপরে কোনো বই নাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি যখন নর্ডেন কলেজে পড়তাম, এটা তোমাদের আগেও বলছি, অনেকে হয়তো শোনো নাই, তাই বলতেছি, তখন আমি পড়তাম হচ্ছে গুহ স্যারের বই, তারপর হচ্ছে একজন ছিল সুভাষ চন্দ্র স্যার, ওনার বই পড়তাম, তারপর আমাদের আরেক স্যার ছিলেন বিপ্লব স্যার, বিপ্লব স্যারের বই পড়তাম। পরে আমি পড়াশোনা শেষ করার পর জানতে পারলাম আচ্ছা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হলে ইউ হ্যাভ টু গো থ্রু হাজারি নাগ স্যারস টেক্সট বুক। তখন তো এত অল্প টাইমে ইট ওয়াজ হার্ড, বাট লাকিলি আই পুল ইট ব্যাক, যে হাজারি স্যারের বইটা পড়তে পারছি। সো হাজারি নাগ স্যারের বইটা তোমাকে পড়তে হবে, কারণ এইবারে সব প্রশ্ন এখান থেকে আসছে, সব প্রশ্ন এখান থেকে আসছে হাজারি স্যার থেকে, সব প্রশ্ন। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এর মধ্যে 25টা থাকে রসায়নের, নাম্বার থেকে 25 মার্ক। এই 25-এর মধ্যে 17টা ছিল, 17টা প্রশ্ন, ক্যান ইউ ইমাজিন, অনুশীলনী থেকে। এবং যেটা কার অনুশীলনী? হাজারি স্যারের অনুশীলনী থেকে। তো
তোমরা দেখবা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে হাজারি স্যার অনেকগুলো প্রশ্ন দিয়ে দিয়েছে, যেখানে বোর্ডের অবজেক্টিভ থাকে, বিভিন্ন ভার্সিটিতে আসা অবজেক্টিভ দেওয়া থাকে, বা স্যারের নতুন করে কিছু তৈরি করা অবজেক্টিভ থাকে। এই অনুশীলনী প্রশ্নগুলো থেকে 17টা প্রশ্ন আসছে। তো কেউ যদি খুব ভালো করে ওই বইটা পড়ে, অনুশীলনী প্রশ্নগুলো পড়ে, সে কিন্তু অটোমেটিক্যালি 17টা প্রশ্ন পারবে। একদম ইমিডিয়েট ইফেক্ট দেখতে পারবে। ওকে, এটা আমি পড়ে আসছি, অপশন সহ মিলে যাচ্ছে। ওয়াও! বুঝছো? এই 17টা প্রশ্নের মধ্যে কিছু ছিল বোর্ডে আসা প্রশ্ন। এর মধ্যে কিছু ছিল আগের বছর বোর্ডে আসে। কিছু ছিল বোর্ডে আসা প্রশ্ন আগের বছর। তাহলে তোমরা যে বলো ভাই বোর্ডের জন্য কি পড়া লাগবে নাকি অ্যাডমিশনের জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দিব? নো, বোর্ড ইজ অলসো ইম্পর্টেন্ট। কারণ পড়াশোনা তো সেম বই থেকে হচ্ছে, সেম কনসেপ্ট থেকে বোর্ড পরীক্ষা দিচ্ছ, সেম কনসেপ্ট থেকে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা। নাথিং হিউজলি ডিফারেন্ট। ঠিক আছে, এখন চলে আসে জৈব যৌগ থেকে কয়টা প্রশ্ন আসছে, দ্য বার্নিং কোয়েশ্চেন। ভাই জৈব যৌগ থেকে কয়টা প্রশ্ন আসছে? আমি যতদূর দেখলাম জৈব যৌগ থেকে প্রশ্ন আসছে তোমার 5, হ্যাঁ, আরেকটা গ্লুকোজকে বলা যায়, ওকে, আমি ধরলাম 6টা। এই 6টা প্রশ্ন আসছে জৈব যৌগ থেকে। তাহলে খেয়াল করো, 25-এর মধ্যে 5টা বা 6টা, দ্যাট ইজ 20% প্রশ্ন আসছে জৈব যৌগ থেকে। আর কোন বইটা পড়তে হবে? অবভিয়াসলি হাজারি স্যার। বুঝছো? সো এটা ছিল আমার এই বছরের রসায়ন প্রশ্নের একটা রিফ্লেকশন। সো তোমরা বুঝতেই পারছো কোন বইটা পড়বা। হাজারি স্যার বইটা পড়বা ভালো করে। ভাই বইটা কি মুখস্থ করব? না, আমি কোনোদিনই বলি না মুখস্থ করো। আমি বলি কনসেপ্টটা বোঝো। কনসেপ্টটা বুঝে এটা কিছু ইনফরমেশন থাকে সেগুলো মনে রাখার চেষ্টা করো। নট লাইক তোমার ব্লাইন্ডলি মুখস্থ করা লাগবে। একদম বইয়ের ১ম পেজ থেকে লাস্ট পেজ গড়, গড় করে বলে যেতে হবে। এরকম হওয়ার দরকার নাই। ঠিক আছে? এটা তো মানে কোরআন শরীফের হাফেজ তুমি হচ্ছ না। যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করবা। ঠিক আছে? ওরা কত কাজ করে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওদের ব্রেইন সম্পর্কে ভাবলে অবাক হয়ে যায়। একটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ শুরু থেকে লাস্ট পর্যন্ত মুখস্থ করতেছে, এবং অর্থ সহ কোথায় কতটুকু বড় করে বলবে, কতটুকু টান দিবে, কয় আলিফ টান দিবে, এই আরবি গ্রামার সহ আনবিলিভেবল। সো তখন নিজেকে অনেক তুচ্ছ মনে হয় যে ওই ব্রেনের কাছে এই ব্রেন কিছুই না অ্যাকচুয়ালি। আচ্ছা, তো আমরা ফিরে আসি এখানে। কনসেপ্টটা বুঝবো, এবং এটার সাথে অবশ্যই হাজারি স্যারের একটা চ্যাপ্টার পড়ার পর যে অনুশীলনী প্রশ্নটা থাকে, অনুশীলনী প্রশ্ন, এইটা মিস করা যাবে না। এটা নিজে নিজে প্রথমে সলভ করার চেষ্টা করব, তারপর আমার কনসেপ্টের সাথে স্যারের যে উত্তরমালা দেওয়া আছে সেটার সাথে মিলানোর চেষ্টা করব। যেগুলো ভুল করেছি সেগুলো আবার বই থেকে রিভিশন দিব। ঠিক আছে? তারপর আবার পড়বো। এটা বারবার রিভিশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আর অ্যাজ এ চ্যাপ্টার জৈব যৌগের বিস্তৃতিটা অনেক বড়, অনেক পেজ নিয়ে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্নও হয়। সেটাকে ভয় পেয়ে দূরে সরায় রেখে লাভ নাই। তোমাকে এটা এমব্রেস করতে হবে, এটাকে কাছে টেনে নিতে হবে, এবং পড়াশোনার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে, নির্ভয়ে পড়াশোনার মাধ্যমে, ফিয়ারলেসলি পড়াশোনার মাধ্যমে তোমাকে এটাকে আয়ত্ত করতে হবে। দেন ইউ উইল ডু গ্রেট ইন মেডিকেল অ্যাডমিশন টেস্ট ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমি বলি সবাইকে যে এটা নট অনলি ফর মেডিকেল, তুমি যদি এইভাবে পড়ো তোমার ভার্সিটির যে প্রশ্ন আসবে সেটা মোটামুটি কভার আপ হয়ে যাবে। তন্ময় বলছে, ভাই জৈব যৌগের জন্য কোন বই পড়বো? আমার সাজেশন হচ্ছে তন্ময়, তুমি হাজারি স্যারের বইটাই ভালো করে পড়ো। কারণ আমি আগে থেকেই বলছি যে ভাই বইগুলা সব মোর অর লেস সেম। তারা অসাধারণ ব্যক্তিত্ব, অসাধারণ জ্ঞানী লোক। তো সবাই ভালো লিখছে। এতে কোনো সন্দেহ নাই। সো একটা ডিফারেন্স হতে পারে। আমার কাছে এটা ভালো লাগছে, তো আরেকজনের কাছে ওইটা ভালো লাগবে। ইট মে হ্যাপেন। বাট সব রাইটাররাই ভালো। দে আর অ্যাবসোলিউটলি জিনিয়াস। বুঝছো? সব বইই ভালো। আর এখন তো বইগুলো অনেক এনরিচড হইছে। দিন, দিন বইয়ের সাইজ বাড়তেছে, বই এনরিচড হচ্ছে। তো এক বইয়ে অনেক কিছু পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় যে হাজারি স্যার ইজ ইনাফ। এই বইটা পড়লেই হবে। আর তোমাদের মনে হয় একাডেমিকে আমি বলছি, আমাদের এক স্যার ছিল বিদ্যুৎ স্যার, নর্ডেম কলেজে। স্যার সবসময় বলতো ওয়ান বুক ফর্মুলা। মানে একটা বই ফার্স্ট টু লাস্ট কনসেপ্ট বুঝে যদি কেউ পড়ে, দ্যাট ইজ ইনাফ ফর হিম অর হার টু ডু গ্রেট ইন অ্যাডমিশন টেস্ট, বোর্ড এক্সাম এন্ড হোয়ারএভার হি অ্যাপিয়ার্স অর শি অ্যাপিয়ার্স। ঠিক আছে? ওকে। আহ ওকে, আপনি ঠিক বলছেন স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে যেহেতু ঠিক বলছি তাহলে এক্সিকিউট করার চেষ্টা করো আজকে থেকে। আচ্ছা চলো, তাহলে আজকে আমরা দেখি যে কি কি প্রশ্ন আসে সমাণু থেকে। কয়েকটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি। আমি চেষ্টা করব প্রশ্নগুলো ব্যাখ্যা করে পড়ানোর মাধ্যমে তোমাদের একটা প্রপার আইডিয়া দেওয়া, আইডিয়েশন দেওয়া কিভাবে প্রশ্নগুলো সলভ করা উচিত। এখন আমি আমার জৈব রসায়নের যে মেডিকেল প্রিপারেশন সেইটার জার্নিটা একটু শেয়ার করি। আমি কি করতাম? আমার স্ট্র্যাটেজি ছিল, মাই স্ট্র্যাটেজি, আমি সবার আগে যে কাজটা করছি, হাজারি স্যারের বইটা একবার রিডিং দিছি, যেহেতু আমার এটা আগে পড়া ছিল না। হাজারি স্যারের বইটা একবার রিডিং দিছি। এখন ধরো যারা অন্য বই পড়তেছো তারা কিভাবে কোপ আপ করবা? তুমি হাজারি স্যারের বইটা কিনবা, কিনে একবার রিডিং দিবা।
দেন ইউ উইল মেক এ মেজারমেন্ট যে ওকে আমি আগে যা পড়ছি এখন হাজারে স্যারের বই কতটা ডিফারেন্ট, তোমার একটা মেজারমেন্ট দরকার। ঠিক আছে? এবং তুমি যদি দেখবা 20 বা 30% বা এর থেকে কম 10% 5% ডিফারেন্স হবে। সো হুইচ ইজ নট এ বিগ ডিল। আর যারা আগে থেকে হাজার স্যার পড়তেছো, গ্রেট জব। সো আমি একবার রিডিং দিয়েছি জিনিসটা। তারপর মিলায় দেখলাম মোটামুটি সবকিছু আমি এই বইয়ের পড়ে ফেলছি। যদিও অন্য রাইটার পড়ি। কিছু ইনফরমেশন হয়তো গ্যাপ আছে, ওটা পড়ে ফেলবো। আচ্ছা, তারপরের স্টেশন আমার ছিল তখন অনুশীলনে খুব অল্প প্রশ্ন দেওয়া ছিল 10-15টা বা 20টা। ওইগুলো একটু দেখছি, আচ্ছা এই প্রশ্নগুলো আসে। আবার তখন কিন্তু অনুশীলনী থেকে এত প্রশ্ন আসতো না, এখন আসে, হুইচ ইজ এ গুড থিং ইন ওয়ান সেন্স। আর আরেক দিক থেকে ব্যাড থিং যে আগে থেকে আমরা স্টুডেন্টদের খুব রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে অনুশীলনী থেকে আসবে, অন্য কিছু পড়া দরকার নাই। সো লং রানে এমন হয় যে স্টুডেন্টের পটেনশিয়ালিটি আন্ডার ইউটিলাইজ থেকে যাচ্ছে। তারপর যেটা করতাম, কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংক, তো আমি একটা কোয়েশ্চেন ব্যাংক কিনেছিলাম। ওই কোয়েশ্চেন ব্যাংকে আমার এখনো নাম্বারটা মনে আছে, 171 প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। অর্থাৎ 2000 থেকে 2016 সালে আমি পরীক্ষা দিয়েছি, 2015 সালের প্রশ্ন দেওয়া ছিল। 170 এভারেজে এরকম প্রশ্ন। আমি ওই কোয়েশ্চেন ব্যাংক দেখে 170টা প্রশ্ন ভালো করে পড়ছি প্রথমে। বাট আমি কেমনে পড়ছি? আজকে যেমনে পড়াবো এমনে পড়ছি। আমি অলওয়েজ যেভাবে পড়াই, দ্য আর্ট অফ এমসিকিউ সলভিং, এভাবে পড়ছি। যে অ্যাকচুয়ালি প্রশ্নটা দেখেছি, অপশনটা কি আছে 4টা দেখছিলাম। ওকে, এটার সাথে রিলেটেড কনসেপ্টটা একটু অ্যাক্টিভ রিকল করার চেষ্টা করেছি। আনসারটা কিভাবে দাগাইলাম। দেন বাকি 3টা অপশন কেন হইল না বা বাকি 3টা অপশনের সাথে কি রিলেটেড টপিক আছে যে এই 3টা অপশন দিয়ে প্রশ্ন হতে পারে, সেগুলো একটু মাথায় ঘুরপাক খাওয়াইলাম। এইভাবে আমি 170টা বা যাই ছিল এরকমই ছিল, 170 প্লাস 71 প্লাস অবজেক্টিভ সলভ করছি। আচ্ছা, তারপর আমি একটা আইডিয়েশন পেয়ে গেছি। ওকে, তাহলে এই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, অর্থ প্যারা ইন্ডিকেটর থেকে প্রশ্ন হচ্ছে, সমাণু থেকে প্রশ্ন হচ্ছে, তারপর জৈব যৌগের নামধারী বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন হচ্ছে, তারপর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেমন ধরো এবার আসছে ডাও পদ্ধতি, এই যে নামধারী পদ্ধতি। ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট শনাক্তকারী বৈশিষ্ট্য, সরি, কিছু ইম্পর্টেন্ট রিএজেন্ট, যেমন ক্লিমেনসন রিএজেন্ট, লুকাস রিএজেন্ট, ঠিক আছে, ফ্যান্টেন রিএজেন্ট, রোজেনমাল্ট রিএজেন্ট। ঠিক আছে? তারপর হচ্ছে কিছু বিক্রিয়া, উডস-ফিটিক বিক্রিয়া, অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, এগুলো থেকে প্রশ্ন আছে। রাইমার-টাইমান থেকে প্রশ্ন আসছে। কোভ-স্মিথ বিক্রিয়া থেকে প্রশ্ন আসছে। আমি একটা আইডিয়া করলাম যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তার মানে কি এই জায়গাগুলো আমার ভালো করে পড়া লাগবে। দেন এগেইন গো ব্যাক টু দ্য বুক। বইয়ে গিয়ে আমার এই জায়গাগুলো বারবার রিফাইন করার চেষ্টা করলাম। বই থেকে তারপর আমি কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করলাম। প্র্যাকটিস। আমরা আমাদের মেডিকেল কোর্সে একটা অসাধারণ প্র্যাকটিস বুক দিব। যে প্র্যাকটিস বুকটা মডেল টেস্ট আকারে সাজানো থাকবে। আ এরকম না যে তোমার হচ্ছে প্র্যাকটিস বুকে ধরো এটা একটা কোয়েশ্চেন, এখানে উত্তর দেওয়া থাকবে ক। তখন তোমার কি করা লাগে? হাত ধরতে হয়, আচ্ছা এটা তারপর দেখতে হয়। বাট আমরা চেষ্টা করছি একটা মডেল টেস্ট আকারে প্র্যাকটিস বুক তোমাদের দিতে। কি করব? এটা ধরো পুরা প্রশ্ন থাকবে। অন্য জায়গায় বক্স করে উত্তর দিব। তুমি আগে নিজে প্র্যাকটিস করবা, তারপর উত্তরের সাথে মিলায় দেখবা। ঠিক আছে কিনা? ঠিক আছে? হুইচ উইল বি হেল্পফুল ফর ইউ। কি হেল্পফুল হবে না? জানাও। আচ্ছা, হ্যাঁ, গ্রিগনার রিএজেন্ট আছে। সো প্র্যাকটিস করলাম। প্র্যাকটিসে আমার ভুল হয়েছে। আমি কিন্তু তখন হতাশ হয়ে যাই নাই। ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি আগে মেনে নিছি আমি হিউম্যান বিইং, আমার ভুল হইতে পারে। ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক, রাইট? দেন যেগুলা ভুল হইছে আমি আবার বইটা রিডিং দিছি। এই সাইকেল কমপ্লিট করার পর আমি যখন পরের বার কোয়েশ্চেন ব্যাংকে আসছি, দেখছি সব পানির মতো ইজি লাগছে। কোন সমস্যা নাই। আমি জৈব যুগের প্রিপারেশনটা নিয়েছি এইভাবে। সো তোমরাও চেষ্টা করবা ঠিক এইভাবে প্রিপারেশনটা নেওয়ার জন্য। এরিন নামজুম বলছে, "ভাইয়া ওএমআর দিবেন?" হ্যাঁ, তোমাদের একটা সিরিজ দিচ্ছি আমরা, চেকমেট সিরিজ। যেখানে আমাদের সিলেক্ট করা ৩০০০ প্রশ্ন থাকবে। যে এই বছরের জন্য খুব ইম্পোর্টেন্ট টপিক থেকে সিলেক্ট করা প্রশ্নগুলা। আমরা ওই ৩০ সেট প্রশ্ন তোমাদের দিব, সাথে ৩০ সেট ওএমআর ও দিব ইনশাআল্লাহ। এতে বাসায় বসে ওএমআর ফিল আপ করতে পারো। ঠিক আছে? এবং অনেক, অনেক কিছুই আছে। আস্তে, আস্তে বলব, হ্যাঁ? সবকিছু বলে দিব না একসাথেই। সারপ্রাইজ থাকুক অনেক কিছুই। পদ্ধতি পছন্দ হইছে ভাইয়া, স্ট্র্যাটেজি? শ্যাম বলছে স্যারের, আচ্ছা থ্যাংক ইউ শ্যাম। থ্যাংক ইউ। বাট আমরা চাই তোমরা অনেক আগুন হও, হ্যাঁ? তোমাদের জ্ঞানের আগুনে পড়াশোনার যত কাঠিন্য আছে, যত বাধা আছে সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক। তোমরা এগিয়ে যাও দুর্বার গতিতে। ওকে। সো তোমরা আমার স্ট্র্যাটেজি ফলো করতে পারো। দেন দেখো না কি হয়। ঠিক আছে? ওকে। তাহলে অনেক কথা হইলো। এখন চলে যাই। যারা আমাকে চেনো না, আমি ডক্টর তানজিম আহমেদ অন্তর। ঠিক আছে? এইটাই সংক্ষিপ্ত পরিচয়। চলো, সলভ ক্লাস ১ আমি অনেকগুলা ডিজাইন করছি ক্লাস। আমি আজকে পার্ট 1 চেষ্টা করব মাঝে, মাঝে এরকম ফ্রি লাইভ নেওয়ার। আর অ্যাপের যারা আছে আমাদের পেইড স্টুডেন্ট অনেকেই ভর্তি হয়ে গেছে। তারা মন খারাপ করিও না। এই ক্লাসগুলো তোমাদের অ্যাপে আপলোড করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা। চলো ১ম কোয়েশ্চেনে চলে যাই।
নিচের কোনটি আলোক সক্রিয়? মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 আসছে। ঠিক আছে? ওকে। এখন আলোক সক্রিয় কখন হয়? তোমরা সবাই জানো আলোক সক্রিয় হওয়ার একটা শর্ত হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন। আমি ব্যাখ্যা করাকালীন কেউ যদি উত্তরটা জানো চট করে আনসারটা লিখে দাও। কাইরাল কার্বন। এই কাইরাল কার্বন জিনিসটা কি অ্যাকচুয়ালি? কাইরাল কার্বন জিনিসটা হচ্ছে, তোমরা সবাই বলো তো কার্বনের যোজনী কত? 4। অর্থাৎ 4টা হাত আছে, রাইট? সো একটা কার্বন যখন সম্পৃক্ত অবস্থায় থাকে তখন চারদিকে 4টা হাত সে ছড়ায় রাখে। ওকে, অর্থাৎ চারদিকে সে 4টা পরমাণু হোক, মূলক হোক, ঠিক আছে? এগুলোর সাথে যুক্ত হতে পারবে। সো আমি ধরলাম এটা চারদিকে 4টা হাত ছড়ানো আছে, এক হাতে এক্স, আরেক হাতে ওয়াই, আরেক হাতে ধরো পি, আরেক হাতে জেড। তাহলে আমি দেখতে পাচ্ছি কার্বনের 4 হাতে 4টা ভ্যালেন্সি দিয়ে চারপাশে 4টা ডিফারেন্ট জিনিস আছে যুক্ত, এক্স, ওয়াই, পি, জেড। যখন কোনো কার্বনের চারপাশে 4টা হাতে 4টা ডিফারেন্ট পরমাণু অথবা মূলক যুক্ত থাকবে, সেই কার্বনটাকে বলা হবে কাইরাল কার্বন। কি বলা হবে? কাইরাল কার্বন। আমি মনে হয় কোষ রসায়নের চ্যাপ্টারে যখন পড়াচ্ছিলাম গত লাইভে, তখন হালকা টাচ দিয়েছিলাম কাইরাল কার্বন। যেমন গ্লুকোজে কাইরাল কার্বন আছে কয়টা? 4টা। তোমাদের খুব ভালো করে গ্লুকোজের রিং স্ট্রাকচার দেখাইছিলাম যে গ্লুকোজ রিং স্ট্রাকচার কিভাবে গঠন করে। 1 নম্বর কার্বনের সাথে সর্বশেষ কাইরাল কার্বন অর্থাৎ 5 নম্বর কাইরাল কার্বন একটা বন্ধন তৈরি করে। ঠিক আছে? বন্ধন তৈরি করে। সেভাবে একটা রিং স্ট্রাকচার গ্লুকোজের তৈরি হয়, যেটাকে বলা হয় পাইরানোজ। ওকে, সো এটা হচ্ছে কাইরাল কার্বন। যাদের মধ্যে কাইরাল কার্বন থাকবে তারা হচ্ছে আমার আলোক সক্রিয় সমাণু দিবে। তাহলে এখন এই যৌগগুলো আমি সাজায় লিখি, চলো। এই যৌগগুলো আমি সাজায় লেখার চেষ্টা করি। তো প্রথমে আছে দেখো CH3CH। ওকে, আমি লিখি, আসো। CH3, পরে কি CH মানে কার্বন, হাইড্রোজেন দিলাম এই পাশে, তারপর NH2। ঠিক আছে? কমেন্টে আসতেছে উত্তর? আচ্ছা, অনেকে কমেন্ট উত্তর দিচ্ছে। তাহলে আমি উত্তরটা দেখে নিই, পরে আমি ব্যাখ্যা করবো, সমস্যা নেই। এই দেখছো, প্রথমটাই যেটা নিলাম এটাই বুঝতে পারছো। এই যে কার্বন, এক পাশে হাইড্রোজেন, এক পাশে মিথাইল মূলক, এক পাশে অ্যামিন, এক পাশে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে চারপাশে 4টা ডিফারেন্ট জিনিস আছে। তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে কাইরাল কার্বন। এটা কাইরাল কার্বন হওয়া মানে কি? এটা আলোক সক্রিয় সমানুতা দেখাবে। হোয়াট ইজ আলোক সক্রিয় সমাণু? এটা কি করবে? ধরো এই জিনিসটা, একটা অ্যামাইনো অ্যাসিড, এটা বলতে পারো একটা গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে গ্লাইসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটার যখন তুমি একটা দ্রবণ বানাবা, ঠিক আছে, দ্রবণ বানাবা, দ্রবণে ধরো আলোক রশ্মি কি? তার চুম্বক তরঙ্গ, এটা সব দিকে যায়, এক্স অ্যাক্সিসে যাবে, ওয়াই এ যাবে, জেড এ যাবে। তখন তুমি একটা ডিফারেন্ট মেকানিজম ক্রিয়েট করলা, এখানে একটা পোলারিমিটার, যেটা কি করবে? পোলারাইজেশন করবে, সব দিকে ভাইব্রেশনাল লাইটটাকে কি করবে? একটা দিকে ভাইব্রেট করবে, সব দিকে এটাতে ঢুকবে, ঢুকে এটা সব দিকে আটকে যাবে, শুধুমাত্র এই দিকে যেতে পারবে। একদিকে গমনকারী, এক অ্যাক্সিসে, এক অক্ষে গমনকারী একটা এক বর্ণী আলোক রশ্মি যখন এই যে যেটা ছিল এখানে অ্যামাইনো অ্যাসিড, এটার দ্রবণের মধ্য দিয়ে যাবে, তখন আইদার এই রশ্মিটা ডান দিকে বেঁকে যাবে, আইদার বাম দিকে বেঁকে যাবে। যদি ডান দিকে বেঁকে যায় তখন আমরা বলি ডি, দ্যাট ইজ ডেক্সট্রো রোটেটরি, ডানাবর্তী। যখন বাম দিকে বেঁকে যায় তখন আমরা বলি এল, এল ফর লেফট বা লেভো রোটেটরি, বামাবর্তী। ঠিক আছে? সো যাওয়ার কথা ছিল এইখান দিয়ে, কিন্তু এই যে কাইরাল কার্বন সমৃদ্ধ একটা যৌগ থাকার কারণে মিশ্রণে সেটা হয় ডান দিকে অথবা বাম দিকে বেঁকে গিয়েছে। ঠিক আছে? বাট মাথায় রাখতে হবে ডান দিকে বা বাম দিকে যেদিকে বাঁকুক না কেন, তার অ্যাঙ্গেলটা দুদিকেই সমান। ঠিক আছে? ডান দিকে যত অ্যাঙ্গেলে বাঁকবে, ঠিক বাম দিকে সেম অ্যাঙ্গেলেই বেঁকে যাবে। একটা সিম্পল বা একটা ডেফিনিট স্পেসিফিক কম্পাউন্ডের জন্য এটা ডিফারেন্ট হবে না। ঠিক আছে? যেমন তোমরা ল্যাকটিক অ্যাসিড দেখবা +2.25, তারপর হচ্ছে -2.25। গ্লুকোজের ক্ষেত্রে কত? গ্লুকোজের ক্ষেত্রে প্রবাবলি ডি গ্লুকোজ +52.3 ডিগ্রি বেঁকে যায় ডান দিকে। আর এল গ্লুকোজের ক্ষেত্রে কি? -52.3 ডিগ্রি বেঁকে যায়। ঠিক আছে? এটা হচ্ছে ভ্যালু। ক্লিয়ার? বাচ্চারা বুঝতে পেরেছো? সো অনেক কিছু আমরা জানতে পারলাম, যে ডিএল গ্লুকোজের ভ্যালু আসতে পারে, আমরা জানলাম। ঠিক আছে? ওকে, তাহলে দেখলাম প্রথম যৌগটা হচ্ছে আমার আলোক সক্রিয় সমাণু। আর পরেরটা কেন না? পরেরটা দেখো, কার্বন 3 পাশে 3টা মিথাইল মূলক, তাহলে আমার সব দিকে ডিফারেন্ট কিছু নাই, তাহলে এটা কাইরাল কার্বন না, সেটা বাদ। এটা দেখো, এটাও কাইরাল কার্বন পাবা না খুঁজে, কারণ ডাবল হ্যান্ড আছে। তো আলটিমেটলি চারদিকে তো প্রশ্নই আসে না, একদিকে সে 2টা হাত,
অ্যাটাচ করে বসে আছে। ওকে, দেন নাইট্রোমূলক আছে, ক্লোরিন আছে, আর হচ্ছে মিথাইল আছে, মিথিলিন আছে কাইন্ড অফ। এটা তো দেখো কি হবে, কার্বন, এক পাশে দুই পাশে হাইড্রোজেন চলে আসছে, এক পাশে ক্লোরিন, এক পাশে নাইট্রো। ঠিক আছে, ওকে। হামদাম বলছে আমি সবার আগে বলছি, ওকে গ্রেট। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ কি, কাইরাল কার্বন থাকায় এটা হচ্ছে আমার আলোক সক্রিয় সমাণু। আচ্ছা, এখন আলোক সক্রিয় সমাণুগুলোর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা চলো জেনে নেই। কি কি বৈশিষ্ট্য আছে মাথায় রাখতে হবে। আলোক সক্রিয় সমাণুগুলো সমাণু সমূহ একে অপরের দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব, মিরর ইমেজ। ঠিক আছে, ওকে। বাট পরেরটা খুব ইম্পর্টেন্ট, পরেরটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলবে যে কোনটি আলোক সক্রিয় সমাণুর বৈশিষ্ট্য নয়। আমরা এখন যেটা লিখবো সেটাতে অনেক বেশি ভুল করি। সেটা হচ্ছে এরা কখনোই একে অপরের উপর সুপার ইম্পোজিশন, তোমরা পড়েছো, ওভারল্যাপিং পড়েছো তাই না, কেমিস্ট্রি হাইব্রিডেশনে পড়েছো, ওয়েভ ওভারল্যাপিং পড়েছো। সুপার ইম্পোজড হবে না, মানে একটা আরেকটার উপর কখনোই পিওরলি উপরিপাতিত হওয়া সম্ভব না। যেমন ধরো তুমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে, ঠিক আছে, সো ওয়েন ইউ স্ট্যান্ড বিফোর দ্য মিরর, তুমি কি দেখো, তোমার লেফট সাইড, তোমার লেফট সাইড আয়নাতে হয়ে যায় তোমার ডান সাইড। ঠিক আছে, তোমার লেফট সাইড তোমার আয়নাতে হয়ে যায় ডান সাইড। তো ধরো তুমি তোমার বাস্তবের একটা ফটো নিলা, আয়নায় একটা ফটো নিলা, ওটাকে প্রিন্ট করাইলা, যখন তুমি ফেলবা একসাথে দুইটাকে মিলানোর চেষ্টা করবা, তখন কখনোই মিলবে না। দেখবা তোমার ডান হাত তুমি এরকম রাখছো, ওইটা হয়ে যাবে এরকম, কখনোই একসাথে মিলতেছে না। দেখো, কখনোই একসাথে মিলা সম্ভব নয়। এই যে মিলছে, এই যে এই বাম হাত তোমার ওইখানে ডান হাত হয়ে গেছে, এদিকে ফেস করে আছে, যখন একসাথে মিলাবা নো, কখনোই সুপার ইম্পোজ করা যাচ্ছে না। এই দেখো একটা উপরিপাতন হচ্ছে না। তা আমরা মনে করি আচ্ছা ঠিক আছে, যেহেতু আলোক সক্রিয় সমাণু একে অপরের দর্পণ প্রতিবিম্ব, তাহলে হয়তো এরা একে অপরের উপর একদম উপরিপাতিত হয়ে যাবে, হুইচ ইজ এ রং কনসেপ্ট। তখন আমরা দেখাই আচ্ছা উপরিপাতিত হবে, এটা সঠিক, কিন্তু উপরিপাতিত হবে না, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক। তোমরা বুঝতে পেরেছো? তাহলে এটা ভুল করবা না, এটা ভুল করবা না। আচ্ছা, আরেকটা আছে মেসোযৌগ। কি আছে? মেসোযৌগ। বাট মেসোযৌগগুলো হচ্ছে আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। কেন আলোক নিষ্ক্রিয় বলতো? ধরো একটা মেসোযৌগ তুমি লিখি, টার্টারিক অ্যাসিড একটা মেসোযৌগ, টার্টারিক অ্যাসিড। মোহাম্মদ, পানি বোতল দাও ওইখানে, এক মিনিট পানি খেয়ে নি। এখন বলছে ভাই আপনার কি ক্লাস নেওয়ার সময় ক্লান্তি আসে না? এই যে আসে মাঝে মাঝে পানি খেতে হয়, গলা শুকিয়ে যায়। আচ্ছা, মেসোযৌগটা কি? ধরো এরকম, এটা হচ্ছে টার্টারিক অ্যাসিডের মেসো রূপান্তরিত ফর্ম। তো এখানে যে একটা তল কল্পনা করি আমি, এই যে মেসোতল, কালারটা তো হইলো না, এছাড়া একটা তল কল্পনা করলাম। এই তলের এইটার ধরো দর্পণ প্রতিবিম্ব হয়ে যায়, এই অংশটা, এই অংশের দর্পণ প্রতিবিম্ব। ইটস লাইক এইটা যদি আলোক রশ্মিকে এদিকে ঘোরাতে যায়, এটা করে না, আলোক রশ্মি এদিকে যাবে। বা এটা যদি এইদিকে ঘুরাইতে যায়, এই পোর্শন বলে এদিকে যাবে। তো তখন কি হয়,
তোমরা ফিজিক্সে পড়ছো যে যখন সমবলে তুমি একটা জিনিসকে দুইটা বিপরীত দিকে টানবা তখন তাদের ডেরাইভেটিভ রেজাল্টেন্ট বা লব্ধি কি হবে বলতো? রেজাল্টেন্ট বা লব্ধি হবে শূন্য। একটাকে নিউট্রালাইজ করে ফেলবে। তখন অ্যাকচুয়ালি কোনো দিকে যাবে না। ধরো এই যে একটা কলম, ঠিক আছে? আমি সব দিকে সোজাভাবে টানতেছি। দুই হাতেই সমান বল প্রয়োগ করছে। আল্টিমেটলি এটা কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি। ঠিক একইভাবে আল্টিমেটলি এই পোরশন চেষ্টা করবে এটাকে অন্যদিকে ঘোরানোর, এই পোরশন সমানভাবে টানবে তাকে আরেক দিকে ঘোরানোর জন্য। সো ইভেনচুয়ালি এই যোগের এই ফর্মে আলোক রশ্মির কোনো ডেভিয়েশনই হবে না। সো সিমিংলি এটা হবে আলোক নিষ্ক্রিয় একটা যৌগ। ঠিক আছে? সো টার্টারিক অ্যাসিড এরকম একটা ম্যাসও সমানো সম্ভব। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে টার্টারিক অ্যাসিডের কয়টা সক্রিয় সমানো সম্ভব? সমানো সম্ভব ৩ টা। স্টেরিও সমাণু, ডি, এল আর মেসো। এর মধ্যে মেসোটা হচ্ছে আলোক নিষ্ক্রিয় আর ডি এবং এল হচ্ছে কি আলোক সক্রিয় সমাণু। আচ্ছা, এটা বলার ছিল, এটা বললাম। এরকম একটা দ্রবণের কথা বলা আছে। তোমরা জাস্ট দেখবা যে ভাইয়া যেটি পড়াচ্ছে এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক এবং এগুলো আমি পড়ছি কিনা, পড়লে মনে করতে পারি কিনা। ঠিক আছে? মনে না হইলে খাতার মধ্যে লিখে রাখো, এটা আমি পড়বো, কারণ এটা মনে করতে পারি নাই। ভাইয়া বোঝানোর পর আবার আমি বাসায় পড়বো নিজে। ঠিক আছে? ওকে, সেটা হচ্ছে একটা সলিউশন, রেসিমিক সলিউশন। রেসিমিক দ্রবণ এটা কি? এটা হচ্ছে ধরো তুমি গ্লুকোজ নিলা 5 গ্রাম। কি গ্লুকোজ? ডি গ্লুকোজ। আচ্ছা, তুমি একটা পাত্র নিলা, পাত্রের মধ্যে ডি গ্লুকোজের দ্রবণ বানাইলা। তার মানে কি এটা এখন আলোক রশ্মিকে ডান দিকে ঘুরায় দিবে? আমার তো থিওরি তাই বলে। ওকে, তারপর আমি চেষ্টা করলাম, ওকে এটাকে আমি একদম নিউট্রাল বানায় দিব। তখন আমি আবার এটাতে 5 গ্রাম এল গ্লুকোজ দিলাম। 5 গ্রাম এল গ্লুকোজ দিলাম। এখন দেখো অ্যামাউন্ট সেম, অ্যামাউন্ট সেম, দ্যাট ইজ এই দ্রবণের কনসেন্ট্রেশন সেম, যেহেতু ভলিউম আমি ফিক্স রেখেছি, রাইট? আচ্ছা, তাহলে কি হবে? এই যে একটা পোলারাইজড আলোক রশ্মি, এই যে পোলারিমিটার, পোলারাইজড আলোক রশ্মি যখন যাবে এখান দিয়ে, তখন ডি বলবে তুমি এদিকে যাও। হ্যাঁ, ডি বলবে তুমি এদিকে যাও। এল বলবে না, তুমি ওইদিকে না, এদিকে যাও। সমান বলে টানাটানি শুরু করবে। তখন অ্যাকচুয়ালি তার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, সে যে দিক দিয়ে আসছিল সেদিকে চলে যাবে। সো এই যে একটা দ্রবণ বানাইলাম যে এখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ, ইকুয়াল কনসেন্ট্রেশন অফ ডি অ্যান্ড এল গ্লুকোজ প্রিভেলস, অর ডি অর এল আইসোমার্স আর ইকুইভ্যালেন্ট ইন দিস সলিউশন, তখন কি হবে? সেটা কোনো মুভমেন্ট হবে না, সেটা কোনো ডেভিয়েশন হবে না। সেটাকে বলা হচ্ছে রেসিমিক সলিউশন। কি বলা হয়? রেসিমিক সলিউশন। ঠিক আছে? এটা কিন্তু আসে যে কোন দ্রবণে আলোক রশ্মির কোনো ডেভিয়েশন বা বলতে পারো কি বিচ্যুতি হবে না, কাইন্ড অফ। কোনটা ভাইয়া? রেসিমিক দ্রবণে। রেসিমিক দ্রবণ কেমনে বানাবো? রেসিমিক দ্রবণ বানাবো একই কম্পাউন্ডের ডি এবং এল এর সমান সংখ্যক মলিকিউল বা সমান কনসেন্ট্রেশন বা সমান অ্যামাউন্ট অফ মাস দিয়ে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাইয়া এখানে তো ভৌত আলোক বিজ্ঞান কনসেপ্ট কাজে লাগতেছে, হ্যাঁ দেখছো? মানে সবকিছু সায়েন্সের সবকিছু ইন্টারকানেক্টেড। কারণ তোমাকে বুঝতে হবে সায়েন্স কেন আসছে, পৃথিবী কেন আসছে। পৃথিবী আসছে, সায়েন্স আসছে। আমার কাছে মনে হয় মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে হিউম্যান বিইং, পৃথিবীর একমাত্র ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি। ঠিক আছে? মানুষ। এটা সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং এর বাহিরে যা কিছু সব এমনভাবে ডিজাইন করা, এমনভাবে তৈরি করা যাতে সবকিছু হিউম্যান নেচার, হিউম্যান লাইফকে প্রিভেইল করে বা হিউম্যান লাইফকে প্রিভিলেজ দেয়, হিউম্যান লাইফকে অ্যাসিস্ট করে। এইজন্য সব যেহেতু এক জায়গায় এসে মিলতেছে, সামহাউ সবকিছু একটা না একটার সাথে ইন্টারকানেক্টেড আছে। তো এই যে লাইভে মাঝে, মাঝে একটু দুষ্টুমি করে সাইফ টাইফেরা, হ্যাঁ? বাট এটা হচ্ছে লাইভের দুষ্টুমি। বাট সবাই এটা বিশ্বাস করে সবকিছুর উদ্দেশ্য একটাই, জীবন যাতে সঠিকভাবে চলে। ঠিক আছে? বায়োলজি যাতে সঠিকভাবে চলে। আচ্ছা। এই যে দেখো ফেসবুকে ক্লাস করতে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট নিয়ে কথা বলছে। বাচ্চারা বন্ধু হতে হবে না, হ্যাঁ? তোমরা পড়াশোনা করো। পড়াশোনা করলে দেখবা তোমার কত ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে। তখন তুমি জাস্ট লিখে রাখবা, আচ্ছা চিনি না, ঝুলায় রাখি, ঝুলায় রাখি। এনিওয়েজ, পড়াশোনা ফোকাস করি আমরা। তার মানে কোত্থেকে কই চলে গেলাম? আমাদের প্রথম অবজেক্টিভ ছিল এটা। এখন যেটা করবা সেটা হচ্ছে তোমরা এইভাবে ভেঙে ডিটারমাইন করার চেষ্টা করবা আলোক সক্রিয় সমাণু কোনটা হবে কোনটা হবে না। অনেকে যেটা করে তারা হচ্ছে বইয়ের সব যৌগ মুখস্থ করা শুরু করে, এরা হচ্ছে আমার আলোক সক্রিয় সমাণু। বাট যখন এরকম ফর্মে আসে পরীক্ষাতে হিউজ প্রেশার, অল্প সময় অনেকগুলো দাগাইতে হবে, তখন তার ব্লান্ডার করে। বাট যারা এরকম কনসেপ্ট বুঝে মনে রাখার চেষ্টা করবে, প্রেসাইজলি মনে রাখতে পারবে ইনশাল্লাহ এবং পরীক্ষায় ফুল মার্কস পাবে। আচ্ছা, তারপর চলে আসি
কোনটিতে অ্যালকোহল ও অ্যাসিড কার্যকরীমূলক উভয়ই বিদ্যমান? ৪ টা যৌগের নাম দেওয়া আছে। দেখো এখানে তারা কত চালাক, তারা যৌগের নাম দিছে, কেমিক্যাল ফর্মুলা দেয় নাই। আচ্ছা সমস্যা নাই, আমরা তো পারবো। প্রথম হচ্ছে অক্সালিক অ্যাসিড। যারা কমেন্টে উত্তরটা জানো কমেন্টে জানায় দাও। অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? COH COH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের ফর্মুলা। আচ্ছা, তো ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ওদের মধ্যে একটা সাদৃশ্য আছে বা একটা কানেকশন আছে। সেটা কি? এরা হচ্ছে জ্যামিতিক সমাণু, একে অপরের জিওমেট্রিক্যাল আইসোমার, জ্যামিতিক সমাণু। ঠিক আছে, ওকে। জ্যামিতিক সমাণু কি জিনিস সবাই তোমরা জানো, সিস ট্রান্স। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, সিস ট্রান্স আইসোমারিজম। সো ম্যালিক অ্যাসিডটা হচ্ছে এরকম, সিস যেহেতু, এটা হচ্ছে ম্যালিক অ্যাসিড। আমরা লিখি ম্যালিক অ্যাসিড, MA। অনেকে মেডিকেল অ্যাডমিশন ভাই বোনের ম্যালিক ম্যালিক অ্যাসিড। আর ফিউমারিক অ্যাসিডটা কি হবে? এই যে এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। দেখো আমি যদি এই অ্যাক্সিস কল্পনা করি, এই যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস, তোমরা সবাই জানো যে যখন দ্বিবন্ধনে যুক্ত হয়ে যায়, দ্বিবন্ধনে যখন যুক্ত হয়ে যায় তো এরকম হয়। তো কাইন্ড অফ এই যে একটা সিগমা বন্ড ক্রিয়েট হলো দুইটা কার্বনের মধ্যে, ঠিক আছে। আরেকটা ধরো এখানে হাইব্রিডাইজ ছিল, এখানে হাইড্রোজেন যুক্ত হলো। একটা আছে যে অরবিটালটা কিছু যুক্ত হয় নাই, তখন তাদের মধ্যে একটা ইলেকট্রন ডেনসিটি শেয়ারিং হয়, একটা বন্ড ক্রিয়েট হয় যেটা ডাবল বন্ড তৈরি করতেছে। বাট এটা অনেকটা এরকম, ধরো এই যে তুমি দুইটা হাত আঙুলগুলো একসাথে আসতে থাকো, একসাথে আনতে যখন থাকবা তখন দেখবা তোমার মিডল ফিঙ্গারের দিকে যখন অ্যাটাচড হয়ে গেছে, তখন তুমি চেষ্টা করলেও বাকি আঙ্গুলগুলাকে এইটাকে সোজা রেখে অ্যাক্সিসটাকে একত্র করতে পারবা না, তাই না? পারছো না। ঠিক এরকম যখন একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের সিগমা বন্ড হয়ে যায়, তখন ইচ্ছা থাকলেও এই অরবিটাল গুলা একে অপরের সাথে ডিরেক্টলি অ্যাটাচ হতে পারে না। তখন তারা কি করে, ইলেকট্রন ডেনসিটিকে শেয়ার করে এবং একটা কাইন্ড অফ নন বন্ডিং ফোর্স ক্রিয়েট হয়, এখানে একটা বন্ডের মতো ক্রিয়েট হয় যেটা হচ্ছে পাই বন্ড। এটা ডাবল বন্ডটা ক্রিয়েট করে অ্যাকচুয়ালি। ভাই সব ঠিকঠাক? ঠিক আছে, ওকে। তো এখানে চলে যাই। সো এরকম ক্রস কানেকশন হওয়া সম্ভব না, তাহলে কি হয়, এই রোটেশন হয় এইভাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই রোটেশনের সময় এমন হতে পারে যে সেম টাইপের জিনিসগুলো একই সাইডে থাকতে পারে, একই সাইডে, যেমন এখানে একই সাইডে আছে দেখো উপরের দিকে, আবার বিপরীত দিকে থাকতে পারে। আর সিস কথার মনে হচ্ছে তোমার সেম বা একই দিকে, আর ট্রান্স মিন্স অ্যাক্রস, ডিফারেন্ট, অপোজিট, বিপরীত দিকে। সেটা হচ্ছে সিস সমান, এটা হচ্ছে ট্রান্স সমান। ঠিক আছে, ওকে। ল্যাকটিক অ্যাসিডে চলে আসি। ল্যাকটিক অ্যাসিড সাইন্টিফিক নাম হচ্ছে তোমার 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এরকম, বুঝছো? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এখন আমার বলো, হাইড্রোক্সিল মূলক, কার্বক্সিল মূলক, অ্যালকোহল দ্যাট ইজ OH মূলক, অ্যাসিড দ্যাট ইজ COH মূলক। কোথায় আছে? ল্যাকটিক অ্যাসিডে আছে। কোথায় আছে? ল্যাকটিক অ্যাসিড। দেখি তো কমেন্টে কেউ উত্তর দিচ্ছে কিনা। এই তো, ডি হবে ভাইয়া, ওকে। আর কিছু লোক কমেন্টে শুধু গল্পই করে যাচ্ছে। আচ্ছা, এটা উত্তর। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে যেহেতু সিস ট্রান্স কথাটা চলে আসছে, আমরা সিস ট্রান্স নিয়ে একটু কথাবার্তা বলি, যেখান থেকে অনেক অনেক প্রশ্ন হয়। কি কি প্রশ্ন হয় দেখো। প্রথমত সিস ট্রান্স সমাণু তৈরির শর্ত আসে, সিস ট্রান্স বা জিওমেট্রিক, জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণু তৈরির শর্ত।
কি শর্ত দেখবে এরকম দেওয়া আছে, সি এ বি ডাবল বন্ড সি এ বি, ঠিক আছে, অথবা দেখবে সি এ বি ডাবল বন্ড সি এডি, অর্থাৎ কার্বনের সাথে দ্বিবন্ধন থাকতে হবে বা অসম্পৃক্ত একটা বন্ধন থাকতে হবে। এর বাহিরে যেগুলো থাকবে সেগুলো হয়তো দুইটা ডিফারেন্ট ধরনের হবে। দেখো এ বি দুইটা ডিফারেন্ট প্রজাতি অথবা তিনটা ডিফারেন্ট প্রজাতি এ বি আর ডি, তাহলে তখন এরকম হওয়া সম্ভব। ধরো সি এ এ দুই পাশে আছে, বি বি এ এ সেম পাশে এ অ্যাক্সিসে, বি বি অ্যাক্সিস সেম পাশে, দ্যাট ইজ সিস আইসোমার। এটা অপোজিট হয়ে যেতে পারে, এই যে ট্রান্স আইসোমার হয়ে গেছে। এটার ক্ষেত্রে ভাবে সম্ভব যেহেতু তিনটা ডিফারেন্ট মূলক আছে, এ এ এখানে ধরো বি, এখানে ডি আছে। আবার এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, এই দেখো দুইটা সেম জিনিস অপোজিট সাইডে আছে, দ্যাট ইজ ট্রান্স আইসোমার, সিস এবং ট্রান্স। ঠিক আছে শর্তটা। আরেকটা শর্ত হচ্ছে চাক্রিক হইতে হবে। চাক্রিক, চাক্রিক অ্যালকেন সমূহে দেখা যায়, সাইক্লিক অ্যালকেন। যেমন ধরো আমি যদি সাইক্লোপ্রোপেন যদি লিখি, প্রত্যেকটা কোনো কার্বন আছে, আমি এই যে এইচ লিখলাম, এইচ লিখলাম, CH3 CH3, দেখো CH3 গুলো সব সেম পাশে, হাইড্রোজেনটা সব সেম পাশে। এটাকে ডিফারেন্ট ভাবে লেখা যায়, CH3 একটা এই পাশে আরেকটা নিচে দিয়ে দিলাম, হাইড্রোজেন একটাই পাশে আরেকটা এই পাশে। তো দেখো অ্যাক্সিসে দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা সেম জিনিস দুইটা ডিফারেন্ট সাইডে আছে, অপোজিট সাইডে আছে, দ্যাট ইজ ট্রান্স। সেটা হচ্ছে শর্ত। ঠিক আছে, আহ, একটা পাই বন্ধন থাকতে হবে যাতে তোমার লেফট টু রাইটে এরকম সম্ভব না হয় ক্রস কানেকশন হওয়া বা তাদের ট্রান্সফরমেশন হওয়া, ট্রান্সপোর্টেশন হওয়া, বিকজ অফ দ্য রিপালশন অফ ইলেকট্রন ডেন্সিটি, বাট আপ এন্ড ডাউন হতে পারে। ঠিক আছে, আর অথবা চাকরিক হইতে হবে, চাকরিক অ্যালকেন, সেই ক্ষেত্রেও এই সিস এন্ড ট্রান্স আইসোমারিজম দেখানো সম্ভব। আচ্ছা, এখন যেটা পড়তে হবে তারপর সেটা হচ্ছে সিস ট্রান্সের বৈশিষ্ট্য। সিস ট্রান্সের বৈশিষ্ট্য, এই তোমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছো, স্থির তড়িৎ পড়ছো, কমেন্টে জানো। ফিজিক্স পেপার 2 চ্যাপ্টার 2 স্থির তড়িৎ পড়ছো? কেমন পড়ছো কিনা? হ্যাঁ পড়ছো। এখন আমি বলো তাহলে সমধর্মী চার্জ, দুইটা পজিটিভ চার্জ যদি এক পাশে থাকে, একই সাথে থাকে, তখন তারা কি করবে? তাদেরকে বিকর্ষণ করবে, রিপালশন করবে। ঠিক আছে, আর দুইটা বিপরীত ধর্মী চার্জ যখন একসাথে থাকে তখন কি আকর্ষণ করবে, তাই না? এই তো কনসেপ্ট। সো এটা যদিও এটার সাথে পুরোপুরি মিলে যায় না, বাট আমি এভাবে মনে রাখতাম যে সিস মানে সেম সাইডে আছে, দুইটা একই ধরনের জিনিস সেম সাইডে আছে, একই সাথে আছে, তার মানে তাদের মধ্যে বিকর্ষণ বেশি থাকবে, তাদের মধ্যে বিকর্ষণ বেশি থাকবে। আচ্ছা, আর তার অপোজিট দিকে আছে দুইটা একই ধরনের জিনিস, অপোজিট। সো আমি ধরতাম এটা বিপরীত চার্জ, তখন তারা একে অপরের প্রতি একটা আকর্ষণ ফিল করবে, আচ্ছা ওর কাছে আমার যেতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স বাড়বে, আকর্ষণ বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে উল্টা, যে চোখের আড়াল মনের আড়াল, ওদের ক্ষেত্রে উল্টা হয়েছে, এটা চোখের আড়াল হলে মনের আড়াল হতে দেয় না, আরো বেশি আকর্ষণ বেড়ে যায়, ঠিক এরকম হয়। সো মাথায় রাখবা, সিসের ক্ষেত্রে জাস্ট এই কথাটা, সিসের ক্ষেত্রে বিকর্ষণ, বিকর্ষণ, বিকর্ষণ মানে কি বলতো? বিকর্ষণ হলে তারা দূরে চলে যেতে থাকবে, দূরে সরে যাওয়া। জাস্ট মনে রাখার জন্য দেখো, যদিও ওই কনসেপ্ট আর এই কনসেপ্ট সেম না, দূরে সরে যাওয়া, দূরে সরে যাওয়ার প্রবণতা বেশি মানে কি? ভেঙে যাবে বেশি। আচ্ছা, ভেঙে যাবে, খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। আচ্ছা, তার মধ্যে বিকর্ষণ, একটা জায়গায় যদি অনেক অন্তর্কোন্দল থাকে, কেউ কারো দেখতে পারে না, কেউ কারোর সাথে থাকতে চায় না, তখন কি ওই জায়গার অবস্থা একটা উত্তপ্ত পরিবেশ থাকবে, তাদের মধ্যে অন্তর্জ্বালা বেশি থাকবে, দহন বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা,
সো দেখো দহন বেশি। আচ্ছা, ওকে। দহন বেশি মানে কি? অন্তর্জ্বালা বেশি, অভ্যন্তরীণ জ্বালা বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি। ঠিক আছে? আচ্ছা। ভেঙে যাবে, তারা ইজিলি ভেঙে যাবে। দহন তাপ বেশি, তার মানে তাকে ফুয়েল হিসেবে বেশি ব্যবহার করবা তুমি। যেহেতু দহন তাপ বেশি পাচ্ছি। ভেঙে যাবে, বন্ধন ভেঙে যায়, তার মানে তাকে ভাঙতে খুব বেশি শক্তি খরচ করতে হয় না। আর যখন বন্ধনগুলো ভেঙে যাবে, সে গলে যাবে, সে লিকুইড ফর্মে চলে যাবে, অর্থাৎ গলনাঙ্ক হয় কম। গলনাঙ্ক কম। ওকে। সে ভেঙে যেতে চায়, দূরে সরে যেতে চায়, তাকে ভেঙে ফেলা ইজি। সে ভেঙে দ্রবণে দ্রবীভূত হয়ে যাবে বেশি, অর্থাৎ দ্রবণীয়তা বেশি। দ্রবণীয়তা বেশি। এখন আমাকে বলে ফেলো তো, ধরো 100 ml পানিতে 10 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত হলো। 100 ml এ 10 গ্রাম, 100 ml পানিতে 10 গ্রাম গ্লুকোজ। আবার 100 ml পানিতেই 2 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত হইল। এটা ধরো 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন চট করে বলে ফেলো তো স্টুডেন্টস, এইখানে ঘনমাত্রা কার বেশি হবে? 1 নাকি 2 এর? ঘনমাত্রা কার বেশি হবে, 1 নাকি 2? গ্রেট, 1 এর বেশি হবে ঘনমাত্রা। আচ্ছা, এখন তোমার রিফ্র্যাকশন পড়ছো, প্রতিসরণ পড়ছো, যে আলোক রশ্মি যত ঘন মাধ্যমের ভিতর দিয়ে যাবে, তার ডেভিয়েশন তত বেশি হবে, তার প্রতিসরণ তত বেশি হবে। তাহলে এখন আমারে বলো যে 1 নাম্বার দ্রবণ দিয়ে আলোক রশ্মি যাবে, 2 নাম্বার দ্রবণ দিয়ে আলোক রশ্মি যাবে, ঘন কোনটা? 1 নাম্বার দ্রবণ। তাহলে আলোক রশ্মির প্রতিসরণ কোনটায় বেশি হবে? অবশ্যই 1 নম্বরে বেশি হবে। অর্থাৎ যেখানে দ্রবণীয়তা বেশি, সেখানে ঘনমাত্রা বেশি হবে। ঘনমাত্রা বেশি মানে কি? সেখানে আলোক রশ্মি বেশি ঘনত্বের দিকে যেতে থাকবে, অর্থাৎ তার প্রতিসরণ বেশি হবে, তার ডেভিয়েশন বা রিফ্র্যাকশন বেশি হবে। তাহলে দ্রবণীয়তা বেশি, সাথে কি? প্রতিসরণাঙ্ক বেশি। প্রতিসরণাঙ্ক, যেটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আমরা পড়ছো স্নেলের ইকুয়েশন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করার জন্য। প্রতিসরণাঙ্ক বেশি। ঠিক আছে। এখন এর গ্লুকোজের জায়গায় যদি রঙিন জিনিস হইতো, যে 100 মিলিতে 10 গ্রাম রঙিন জিনিস দ্রবীভূত হবে, তখন সেটার কালার বেশি হইতো 2 গ্রামের তুলনায়। অর্থাৎ এই জিনিসটা রঙিন যৌগ বেশি তৈরি করবে, রঙিন দ্রবণ বেশি তৈরি করবে। সিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এই গল্প ওয়েস তুমি সবকিছু মনে রাখতে পারবা। বাট একটা জিনিস মনে রাখতে হবে, একটু এক্সেপশনালি, সেটা হচ্ছে সিস সমানুর গলনাঙ্ক কম হলেও, এক্সেপশন রেড কালার দিয়ে লিখে রাখি, তার স্ফুটনাঙ্ক বেশি। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে 3 ডাইমেনশনাল বা স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট। একটু টাফ তোমাদের জন্য, ওইটা কারণ না জানলে হবে, বাট এটা মাথায় রাখো। স্ফুটনাঙ্ক বেশি, গলনাঙ্ক কম হলেও স্ফুটনাঙ্ক বেশি। গলনাঙ্ক কম হলেও স্ফুটনাঙ্ক বেশি, কার তুলনায়? ট্রান্সের তুলনায়। ঠিক আছে। তাহলে এই যদি হয় সিস সমানুর বৈশিষ্ট্য সমূহ। আচ্ছা, তাহলে ট্রান্সেরটা কি হবে? কমপ্লিটলি অপোজিট, কারণ সিস মানে একই দিকে, ট্রান্স তো অপোজিট, বিপরীত দিকে। তো সিসের সম্পূর্ণ বিপরীত হবে ট্রান্স। তাহলে আমরা সিসেরটা ভালো করে মনে রাখবো, ট্রান্সেরটা অটোমেটিক্যালি পরীক্ষা হলে দাগাইতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অ্যানহাইড্রেট তৈরি। অ্যানহাইড্রেট, তোমরা কি জানো অ্যানহাইড্রেট কাকে বলে? অ্যানহাইড্রাইট, হাইড্রেট তো বুঝো পানি। এ হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, যেটা হচ্ছে নাই। অ্যানহাইড্রেট মানে হচ্ছে পানি নাই। অর্থাৎ একটা যৌগ থেকে যখন তুমি পানি সরায় ফেলবা, ওইটা হবে অ্যানহাইড্রেট অবস্থা। ধরো এক্স পানি আছে সাথে, তুমি এটাকে পানি সরায় ফেললা, পানি সরায় বানালা এক্স, শুধু এক্স। তাহলে এই এক্স হইলো এই যৌগটার অ্যানহাইড্রাইট। এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। এটা হচ্ছে অ্যানহাইড্রাইট। ঠিক আছে।
মোস্তাক ওই যে বললাম একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কারণে ওরা দূরে চলে যাওয়ার ফলে, ঠিক আছে, ওরা ঘুরপাক খেয়ে আবার একসাথে চলে আসে, আবার বন্ধন শক্তি বেড়ে যায়, তখন স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ওকে, অ্যানহাইড্রেট। এখন আমাকে বলো, যাদের মধ্যে আগে থেকে অন্তর্কোন্দল আছে তাদেরকে আলাদা করা ইজি। সো কাদের মধ্যে অন্তর্কোন্দল আছে? সিস। সিস সমান মধ্যে অন্তর্কোন্দল আছে, একটা বিকর্ষণ কাজ করে, তারা একসাথে থাকতে চায় না, ঠিক আছে, সেপারেট হয়ে যেতে চায়। তার মানে পানি সরায় ফেলার জন্য কোনটা আইডিয়াল আমার জন্য? সিস। তাই অ্যানহাইড্রেট দেয়, অ্যানহাইড্রেট দেয় কে বলতো ভাই? সিস। অ্যানহাইড্রাইট দেয় না, কে দিবে না? সিসের অপোজিট কে? ট্রান্স। তাহলে তোমার যদি একটা প্রশ্ন হয় যে ম্যালিক অ্যাসিড, এটা দেখি কমেন্টে আমাকে কে জানাতে পারো, সে যদি আমার সাথে দেখা করো ভবিষ্যতে এবং যদি বলো এটা ভাই আমি পারছিলাম, তখন তাকে আইসক্রিম খাওয়াবো। ম্যালিক অ্যাসিড আর হচ্ছে ফিউমারিক অ্যাসিড, এই দুইটার মধ্যে কোনটি সহজে অ্যানহাইড্রাইট দেয়? মোহাম্মদ দেখো তো কে কে সঠিক উত্তর দেয়। অ্যানহাইড্রাইট যৌগ দিবে। হুইচ ওয়ান? তোমরা উত্তর বললে আমি লিখবো। বলো কোনটা, ম্যালিক নাকি ফিউমারিক? কোনটা অ্যানহাইড্রাইট দিবে? আমি একটু ইয়ে দিয়ে দিই, শর্টকাট, সেটা হচ্ছে আমরা বলছি সিস, যেটা এটা অ্যানহাইড্রাইট দিবে। তার মানে এখানে ফাইন্ড আউট করতে হবে কোনটা সিস কোনটা ট্রান্স। আমি অলরেডি বলে ফেলছি। এই যে আদিবা আপেল, আচ্ছা আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, সে একটু ট্রিক উত্তর দিছে, বাহ। আপেলে ম্যালিক অ্যাসিড থাকে, ওকে ওকে, ম্যালিক অ্যাসিড, গ্রেট। তাহলে ম্যালিক অ্যাসিড যেহেতু এটা সিস, তাই এটা সহজে অ্যানহাইড্রাইট দিবে। তাহলে আমরা থেকে কোথায় চলে গেলাম, অনেক কিছু পড়ে ফেলছি। তোমরা নোট করে রাখো লেখাগুলো, হ্যাঁ, এবং নোট শেয়ার করো আমাদের সাথে। ছিলাম এইখানে, উত্তর জেনে ফেলছি, ল্যাকটিক অ্যাসিড। এই আমার একটু বলো তো, ল্যাকটিক অ্যাসিড কি আলোক সক্রিয় সামান্য নাকি সামান্য দিবে না? কোনটা করবে? এই যে ল্যাকটিক অ্যাসিড, এটা কি আলোক সক্রিয় সামান্য দিবে নাকি দিবে না? অবশ্যই দিবে, এই যে কাইরাল কার্বন আছে চারপাশে চারটার ভিন্ন, এই জন্য ডি ল্যাকটিক অ্যাসিড আছে, এল ল্যাকটিক অ্যাসিড আছে। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাই। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, আমরা কিন্তু অলরেডি এটা ব্যাখ্যা করে ফেলেছি, তো ওই স্ট্রাকচারে ফেলে দাও। কোন স্ট্রাকচার? সি এ বি, এ বি, অথবা সি এ বি, সি এ ডি, ক্যাপ ক্যাপ, ক্যাপ ক্যাট, এই স্ট্রাকচারে ফেলে আসো। এখানে দেখি যদি হাইড্রোজেনকে এ ধরি, দুইটা এ হয়ে যাচ্ছে, সি এ এ সি এ, তো ক্যাপ ক্যাট কিছুতেই পড়ছে না, এটা বাদ। আচ্ছা, এটাতে কি দুইটা, আমরা বলছিলাম হয় দুইটা ডিফারেন্ট জিনিস অথবা তিনটা ডিফারেন্ট জিনিস সি এর সাথে, সি এর সাথে দুইটা ডিফারেন্ট জিনিস থাকতে হবে। এখানে আছে না ক্লোরিন, দুইটাই ক্লোরিন, সেম জিনিস, এটা সেম জিনিস হয়ে গেল। বাট আমরা ব্যাখ্যা করে দেখবো, সমস্যা নেই। তাহলে ধরে আমি লিখলাম সি এইচ এইচ সিএল সিএল, সম্ভব? তুমি এখানে নিলে এটাই থাকবে, এখানে নিলে এটাই থাকবে, তো ডাজন্ট মেক সেন্স। সিএইচ টু সিএইচসিএল, আচ্ছা এটা একটু এঁকে দেখি। আচ্ছা, 4 নাম্বারটা এঁকে দেখি। যেটা যদি ক্লোরিনকে এ ধরি, এটাকে বি ধরি, সিএবি সিএবি মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সিস সমাণু, এটাকে অপোজিট করে যেতে পারি, এই যেটা হচ্ছে ট্রান্স সমাণু। তাহলে উত্তর কি হবে? জ্যামিতিক সমানতা সিস ট্রান্স সমানতা, উত্তর হচ্ছে ঘ। সহজ না? এই যে সবাই পেরে ফেলছে, সাবাস, গ্রেট জব। এই ফেসবুকে করে অনেক পরে দেখতেছে নাকি? জুবাইয়ের উত্তর দিচ্ছে এখন ম্যালিক অ্যাসিড। আচ্ছা মেহরুন স্যার ডি হবে ভাইয়া, ওকে গ্রেট। সৈয়দ আলী, সাবাস।
আচ্ছা, এখানে চলে আসি। MCQ 4 কোনটি CH3COCH3 এর টটোমার? বা এটা হচ্ছে কার্যকরীমূলক কোনটা আছে? CO, দ্যাট ইজ কিটোন কার্যকরীমূলকটা আছে। এবং এটা 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে প্রোপানন। এটা হচ্ছে প্রোপানন বা এটা অ্যাসিটোন নামেও পরিচিত। আর সবাই এটা লিখে রাখো, অ্যাসিটোন হচ্ছে কমার্শিয়ালি যত জৈব দ্রাবক আছে পৃথিবীতে সবথেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক হচ্ছে অ্যাসিটোন। সবথেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। সবথেকে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। ঠিক আছে? আচ্ছা, কি বলছে? টটোমার। টটোমার কি? চলো দেখি টটোমার কি। তোমরা পড়েছো যে সমানতা 2 ধরনের। গাঠনিক, যেটা অনেকগুলা নাম আছে, গাঠনিক সমানতা। আরেকটা হচ্ছে কি আ স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা। সো গাঠনিক বা কাঠামো যেটা, গাঠনিক বা কাঠামোগত সমাণু। আমি অনেক কালে আমি যখন ভর্তি পরীক্ষা দিই তখন শর্টকাট একটা শিখছিলাম, সেটা তোমাদের বলি, এটা যদি আমার মনে আছে। আর আমি খুব একটা শর্টকাট পারি না, বাট চেষ্টা করছি এখন তোমাদের জন্য চিট কোড লেখার জন্য শর্টকাট বানানো। আমি, নোমান, প্রাপ্য, তৌহিদ মিলে। CPMTF। সিডি হচ্ছে তোমার চেইন সমাণু বা শিকল সমাণু, যেটাকে নামে ডাকা হয় কেন্দ্রীয় সমাণু বা শৃঙ্খল সমাণু, অনেকগুলো নাম আছে। পিতে হচ্ছে তোমার পজিশনাল সমাণু, অবস্থান সমাণু। ঠিক আছে? এমতে হচ্ছে ম্যাটামারিজম। টিতে হচ্ছে টটোমারিজম। এই যে টটোমার। আর এফ তে হচ্ছে এফ ফর ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এই ফাংশনাল গ্রুপ আইসোমারিজমটা খুব ইম্পর্টেন্ট। ফাংশনাল গ্রুপ আইসোমারিজমটা খুব ইম্পর্টেন্ট। আরো যদি শর্টলি বলে দেই, অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহল এবং ইথার এই ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেয়। অ্যালকোহল অ্যান্ড ইথার। ঠিক আছে? আরো জৈব অ্যাসিড অ্যাস্টার ওরা দেয়, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকিনল ওরা দেয়। বাট সব থেকে বেশি আসে অ্যালকোহল এবং ইথারের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখানো। এবং একটা শর্টকাট আছে বা একটা কমন ফর্মুলা আছে, যদি দেখো CnH2n+2O এরকম সাধারণ ফর্মুলা তুমি ফেলতে পারছো, তখন দেখবা এদের দুইটা ফাংশনাল গ্রুপ সমানো সম্ভব। একটা হবে অ্যালকোহল, একটা হবে ইথার। দুই ধরনের কার্যকরীমূলক যুক্ত সমন্বয় তারা তৈরি করতে পারবে। সো আমি যখন বোর্ড পরীক্ষা দেই, ঢাকা বোর্ড 2016, তখন একটা প্রশ্ন আসছিল, সেটা ছিল অ্যালকোহল এবং ইথারের ফাংশনাল গ্রুপ দেখান। সো এটা এবারের জন্য ইম্পর্টেন্ট। আমার মনে হয় সববারের জন্য সমন্বয় থেকে প্রশ্ন করলে তারা এটাই করে। ধরো C3H8O, তাহলে দেখো N2n+2 8O, এটাতে কি সমানো সম্ভব? একটা অ্যালকোহল সম্ভব, একটা ইথার সম্ভব। আবার অ্যালকোহলটার পজিশনাল সমানো সম্ভব এখানে। তাহলে C3H8O, তাহলে আমি এইভাবে লিখতে পারি CH3O C2H5। মিলাও, C3H8O মিলছে? মিলছে। আমি এভাবে লিখতে পারি CH3 CH2 CH2H। সম্ভব? 1 2 3 5 7 8 C3H8O, এটাও মিলছে। তাহলে এটা কি? এটা প্রোপানল, আর এটা একটা ইথার। ঠিক আছে? এটা বলতে পারো মিথাইল ইথানয়েট, মিথাইল ইথানয়েট। আর এটা কি? প্রোপানল 1। আবার এটাকে হাইড্রোক্সিলের পজিশনটা আমি চেঞ্জ করে দিতে পারি। এটা 1 নম্বরে আছে, আমি এটাকে 2 নম্বরে নিতে পারি।
এখন কাউন্ট করি 1 2 3 3 আর 1 4 7 8 C3H8O। এটা কি হলো? এটা হলো তোমার প্রোপানল 1 2 3 2 প্রোপানল। তাহলে এটা এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে C3H8O ওরা কি ধরনের সমাণু দেবে? ফাংশনাল গ্রুপ সমাণু। কি কি হবে? অ্যালকোহল এবং ইথার হবে। ঠিক আছে, আমরা কেমনে বুঝছি? আমরা বুঝছি CnH2n+2O থাকলে আমরা বুঝবো অ্যালকোহল এবং ইথার। ওকে, কি কি হইতে পারে? এই কাহিনী হইতে পারে। তাহলে কয় ধরনের? দুই ধরনের। একটা গ্রুপ হচ্ছে ইথার, একটা গ্রুপ হচ্ছে অ্যালকোহল। বাট কয়টি? তিনটি। কয়টি? তিনটি। ঠিক আছে, তোমাদের জন্য একটা প্রশ্ন, এটার আমি উত্তর দিব লাইভ ক্লাসের শেষে। প্রশ্নটা হচ্ছে এর সমাণু কয়টি? ঠিক আছে, এটা লাইভ ক্লাসে পরে উত্তর দিব। ওকে, তোমরা এখানে চলে যাই। আচ্ছা, ফাংশনাল গ্রুপে আরো কিছু শর্টকাট তোমরা জেনে রাখতে পারো, বলে দিচ্ছি। ধরো এটা একটা সাধারণ ফর্মুলা আমরা পাইলাম, বা সাধারণ ফর্মুলা যদি এরকম হয়, কিরকম? CnH2nO2, এরকম যদি সাধারণ ফর্মুলা তুমি ফেলতে পারো, তখন দুই ধরনের ফাংশনাল গ্রুপ আইসোমারিজম তুমি দেখবা। একটা হচ্ছে জৈব অ্যাসিড, আর একটা হচ্ছে এস্টার। গত ক্লাসে আমরা এস্টার পড়াইছিলাম, তাই না? এস্টারিফিকেশন রিঅ্যাকশন পড়াইছিলাম, এস্টার। আমি ধরলাম, ধরো কি উদাহরণ দিব? প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COH। তাহলে দেখো 1 2 3 C3 5 6 H6, এই যে ডাবল হয়ে গেল। অক্সিজেন কয়টা আছে? দুইটা। এটাকে আমি এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? COOR, অ্যালকাইল মূলক, যেটা এস্টারের কার্যকরী মূলক, রাইট? এটা একটা এস্টার হয়ে গেল। তো যখন CnH2nO2 থাকবে তখন জৈব অ্যাসিড অথবা এস্টার হবে। আরেকটা আছে, সেটা লিখে রাখো। যখন সাধারণ ফর্মুলা হবে CnH2n, আর অক্সিজেন থাকবে একটা, H2NO, তখন এটা তিন ধরনের ফাংশনাল গ্রুপ দেখাইতে পারে। কি কি? একটা হচ্ছে অ্যালডিহাইড, ওকে। একটা হচ্ছে তোমার কিটোন। আর অ্যালডিহাইড আর কিটোনকে কি বলা হয় একত্রে বলো তো? কার্বনিল যৌগ, কার্বনিল কম্পাউন্ড। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যালকিনল, মানে দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল। অ্যালকিনল মানে কি? অ্যালকিন বুঝতে পারছো, ইন মানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল। এই তিনটা সমানো সম্ভব, তিন ধরনের ফাংশনাল গ্রুপে সমানো সম্ভব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা মেইন প্রশ্নে চলে যাই। কি ছিল? কিটোন, প্রোপানন, অ্যাসিটোন, টটোমার কোনটি? তাহলে বুঝলাম কিটোন হচ্ছে টটোমারিজম দেয়। আর এটা একটু লিখে রাখো, ইন্টারেস্টিং জিনিস। কিটোন এমন একটা কার্যকরী মূলক, কিটোন হচ্ছে এমন একটা কার্যকরী মূলক যেটা সকল ধরনের এই গাঠনিক সমাণু দিবে, সকল ধরনের। একটা অবস্থান হোক, ঠিক আছে, ম্যাটামারিজম হোক, টটোমারিজম হোক, তারপর হচ্ছে পজিশনাল, ফাংশনাল গ্রুপ, সব ধরনের আইসোমারিজম এটা দেয়, সব ধরনের গাঠনিক আইসোমারিজম দেয়। কিটোন সব ধরনের গাঠনিক, কি ব্যাপার মোহাম্মদ, এই অবস্থা কেন? সব ধরনের গাঠনিক সমাণু দেয়। সো কিটোনের এই অসাধারণ বৈশিষ্ট্যটা জেনে রাখতে পারো। ঠিক আছে, তার মানে তোমার গাঠনিক সমাণুতা দিয়ে যাই দেখ, যদি কিটোন থাকে ওইটা ওই সমাণু দিবেই, কাইন্ড অফ। ভাই প্রি মেডিকেলের গ্রুপে অ্যাড হয়নি, আমাদের প্রাইভেট গ্রুপের কথা বলছো? আচ্ছা, এখানে তো অনেকেই অ্যাড হয়ে গেছে। তোমরা এক কাজ করবা, এই যে 16780 আছে না, কই হেল্প? আচ্ছা লিখে দিচ্ছি, তুমি লিখে দাও না 16780।
তিনটাতেই লিখে দাও। 16780 তে যখন কল দিবা ওরা সুন্দর করে তোমাকে ভর্তি করায় নিবে এবং হচ্ছে ওই গ্রুপে অ্যাডই দেওয়া নিবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে চলে আসি। টটোমার কোনটা? টটোমারিজম হচ্ছে এক ধরনের গতীয় সমাণু। টটোমারিজম হচ্ছে এক ধরনের গতীয় সমাণু। কিসের গতীয় সমাণু? কিছু একটা তো গতিশীল থাকে। ভাই কি গতিশীল থাকে? ভাই প্রথমে একটা কথা বলছিলাম, অর্গানিক কেমিস্ট্রি অ্যাকচুয়ালি কিছুই না, সকল কার্যকরী মূলকগুলার ইলেকট্রন ডেনসিটির একটু আদান প্রদান, একটু আসা যাওয়া। সো এখানে ইলেকট্রন ডেনসিটি গতিশীল থাকে বা ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ক্লাউড এগুলা গতিশীল থাকে এবং গতিশীল হয়ে ডিফারেন্ট কার্যকরী মূলক তৈরি করে ফেলে। এটা হচ্ছে টটোমারিজম। এই জন্য টটোমারিজমকে বলা হচ্ছে গতিশীল সমানতা, ডাইনামিক আইসোমারিজম। এখন গতিশীলটা দেখাই আমরা। সো এটা ধরে লিখলাম এখানে, আবার এখানে লিখতেছি অ্যাসিটন CH3 CO CH3। আচ্ছা আমরা গত ক্লাসে মনে হয় তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু বলেছিলাম যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, সেটা কত? 3.5। কার্বনের কত? কার্বন মনে হয় 2.4 না 2.5। কার্বন 2.5। হাইড্রোজেনের কত? 2.1, তাই না? এই তো কাহিনী। তাহলে এখানেই খেয়াল করছি কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, অর্থাৎ এক্সট্রা ইলেকট্রন ডেনসিটি এখানে আছে, রাইট? বাট অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি থাকার কারণে, তার ইলেকট্রনকে টেনে নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকার কারণে সে কি করে? সেখানে জোর খাটায়। জোর খাটায় বলে ঠিক আছে এখানে আছে, শেয়ার করেছি, তো হোয়াট, আমার পাওয়ার বেশি, আমি বেশি টেনে নিব। সো সে বেশি ইলেকট্রন ডেনসিটি এখানে টানতে থাকে, তার দিকে টানতে থাকে, তার দিকে অনেক অনেক ইলেকট্রন ডেনসিটি সে টেনে নেয়। আচ্ছা টেনে নিল, ভালো কথা। এখন কার্বন তো বলছে আচ্ছা আমার ইলেকট্রন ডেনসিটি হারায় যাচ্ছে, কোথাও না কোথাও থেকে আমার একটা গ্যাপ ফিল আপ করতে হবে। আর মাথায় রাখবা এই মিথাইল মূলক, এই যে এই মূলকটা, অ্যালকাইল মূলকটা, এরা হচ্ছে সবসময় দাতা হিসেবে থাকতে পছন্দ করে। ওরা বলে আমার থেকে ইলেকট্রন ডেনসিটি তুমি নিয়ে যাও, এরা হচ্ছে সেই দানশীল লোক। তাহলে এই কার্বন বলে আচ্ছা আমার থেকে অক্সিজেন নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পাশে তো এই পাশে একটা মিথাইল মূলক আছে, অ্যালকাইল মূলক আছে, তাহলে দেখি ও তো অনেক দাতাশীল, দানশীল, ওর থেকে কিছু আমরা পাই কিনা। দেন কি হয়, ইলেকট্রন ডেনসিটি এখানে শর্টটা ফিল আপ করার জন্য, শর্টেজ এইখান থেকে কিছু ইলেকট্রন ডেনসিটি আসে। এখন ও যে দাতা, ও কিন্তু কার্বনের কারণে দাতা না। সে মনে করে আচ্ছা কার্বন বলে এই যে আমার সাথে হাইড্রোজেন আছে, ওরা তো দুর্বল লোক, ওদের থেকে কিছু জিনিস আমি শুষে নিয়ে অন্যকে দিয়ে দিলে কোনো সমস্যা নাই। তাই সে এই হাইড্রোজেন থেকে কিছু ইলেকট্রন নিয়ে নেয়। যদিও তড়িৎ পার্থক্য খুবই কম, বাট একটু পার্থক্য থাকার কারণে যার দিকে পাওয়ার বেশি তার দিকে একটু ডেভিয়েশন কাজ করবে, দ্যাটস নরমাল। এবং এটা প্রকৃতির একটা নিয়ম, তাই না? আমরা প্রকৃতি এরকম দেখি, হিউম্যান নেচার বা তোমার যে পাওয়ারফুল সিংহ, যেটা বেশি পাওয়ারফুল সেটা তোমার ওই প্রাইডের কিং হয়। সো ইটস এ নর্মাল থিং। সো এরকম এখানে কিছু ইলেকট্রন চলে আসে। তাহলে খেয়াল করি ইভেনচুয়ালি কি হচ্ছে, ইভেনচুয়ালি এই কাহিনীটা হয় CH3 CO, এখানে অক্সিজেনটা মাইনাসে হয়ে যায়, ঠিক আছে? এইখানে কার্বন থেকে যদি ইলেকট্রন ডেনসিটি আসতেছে, তাহলে কি এখানে একটা বন্ধন তৈরি হতে থাকবে না? ইলেকট্রন ডেনসিটি শেয়ার করছে, এই যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এইখানে যেহেতু ইলেকট্রন ডেনসিটি এখানে চলে আসতেছে, এটা প্লাস হয়ে যায়, তাহলে এই প্লাসের সাথে হাইড্রোজেন প্লাসটা একটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে ফেলে হাইড্রোক্সিল হয়ে যায়, আর এই দুইটা হাইড্রোজেন আগের মতোই থাকে। তাহলে দেখো ছিল কি? ছিল হচ্ছে কিটোন। এই যে ইলেকট্রন ডেনসিটি গতিশীলতার কারণে হয়ে গেছে কি, এটা আমি যদি এভাবে লিখি তাহলে এইভাবে বুঝতে পারবা, CH3 COH ডাবল বন্ড CH2 হয়ে গেল দ্বিবন্ধন যুক্ত এবং হাইড্রক্সিল মূলক যুক্ত অ্যালকিনল। অ্যালকিনল, তাই না? কি হয়ে গেল? অ্যালকিনল, মানে প্রোপিন টু অল, এটা হয়ে গেল তার নাম। তাহলে প্রোপানন হয়ে গেল প্রোপিন টু অল বিকজ অফ দ্য ডাইনামিজম অফ ইলেকট্রন ডেনসিটি, and it is called tautomerism. তাহলে ফাংশনাল গ্রুপেই চেঞ্জ হয়ে গেল, ফাংশনাল গ্রুপেই চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? সো এখান থেকে একটু কথা বলে রাখি, তোমরা যে গাঠনিক সমাণু পাঁচটা দেখবা, ভাই কি বলছি? সি, পি, তারপর এম, তারপর কি বললাম? টি, এফ। আলাদা কেন লিখলাম? সিপিএম,
এরা যে সমানুই তৈরি করুক না কেন, এরা একই সমগোত্রীয় শ্রেণীর, একই সমগোত্রীয় শ্রেণীর। ঠিক আছে, কারণ সমগোত্রীয় শ্রেণী চেঞ্জ হয় না। বাট এখানে দেখছি ফাংশনাল গ্রুপ অ্যালকোহল ইথার হয়ে যাচ্ছে, সমগোত্রীয় শ্রেণী চেঞ্জ। টটোমারিজমের মাধ্যমে কিটোন হয়ে যাচ্ছে অ্যালকিনল। টোটাল কি বল সমগোত্রীয় শ্রেণীটাই চেঞ্জ হয়ে যায়, কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যায়। সো এরা একই সমগোত্রীয় শ্রেণীর ও একই কার্যকরী মূলক থাকে, একই কার্যকরী মূলক থাকে। মোহাম্মদ, আমাদের সময় কতটুকু আছে? বাট এই টিএফ টটোমারিজম এবং ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ওদের ক্ষেত্রে ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর সমাণু দেখা যায়, ভিন্ন সমগোত্রীয় শ্রেণীর। আর ভিন্ন সমগোত্রীয় শ্রেণী কেন হয়? বিকজ দেয়ার ফাংশনাল গ্রুপ ইজ ডিফারেন্ট। ভিন্ন কার্যকরীমূলক। আচ্ছা, এনিওয়েজ আমরা আবারও আমাদের আগের পড়ায় চলে যাই, অনেক কিছু। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে খেয়াল করি এটার আইসোমার কোনটা হবে, আমরা তো বলে ফেলেছি এটা তোমার CH3 COH CH2। তাহলে খেয়াল করি চলো কোনটা আসে। এই দেখো CH3 COH CH2, উত্তর কি? 2। ঠিক আছে, এটা হচ্ছে টটোমারিজম, এটা কি অ্যালকিনল। এই জন্য টটোমারিজম একটা নাম আছে। দেখো কি হয়ে গেছে, কিটোন থেকে অ্যালকিনল হয়েছে। এই যে কিটোন থেকে কি হয়েছে, ইনল হয়েছে। কি হয়েছে? ইনল। তাহলে এই সমাণুকে বলা হয় কিটো ইনল সমাণু, কিটো ইনল সমাণু। এটা কি বলা হয়? কিটো ইনল সমাণু বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তোমরা কি এখন পর্যন্ত যা যা পড়লাম বুঝতে পেরেছো? কমেন্টে জানাও যে ভাই এখন পর্যন্ত যা যা বলছেন আমরা বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার। ও মুসা বলছে ভাই ইনলটা কেমনে হইলো? ইনল মানে হচ্ছে অ্যালকিন, অ্যালকিনের ইন। বাট ওই যে হাইড্রোক্সিল মূলক থাকে অ্যালকোহলের অল, এই যে ইনল দ্বিবন্ধন যুক্ত অ্যালকোহল, দ্যাট ইজ অ্যালকিনল, শর্ট ফর্ম ইনল। প্রোপানন সমাণু টেস্ট এক্সামে আসলে দেখছো? সো যেটা টেস্ট এক্সাম আসে এগুলো ভর্তি পরীক্ষা আসে। টেস্ট এক্সাম ভালো করে দাও। নাও। আচ্ছা, এইখানে চলে আসে, দেখো নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম বা টটোমারিতা প্রদর্শন করে? কোনটা করে? আচ্ছা, একটু আগে দেখো ব্যাখ্যা করে ফেলছি। সো একটা কোশ্চেন ব্যাখ্যা করে পড়লে আরেকটা অটোমেটিক্যালি তুমি পারবা। মিথক্সিপ্রোপেন, এটা না। পেন্ট টু 1, প্রোপানল, প্রোপানোন, কোনটা ছিল খেয়াল করো? কিটোন দিত, কিটো ইনল সমাণু। তাহলে এর মধ্যে কিটোন কোনটা? প্রোপানোন, এটা হচ্ছে কিটোন। এই যে একটু আগে যেটা লিখলাম প্রোপানোন, কিটোন কার্যকরী মূলকের প্রথম সদস্য। প্রোপানন বা অ্যাসিটোন, এটা হচ্ছে কিটোন ইনল সমাণু দিবে। দেখি সবাই পারতেছে, গ্রেট। তো কার্বনিক মূলক যাদের থাকবে তারা কিটোন ইনল সমাণু দিবে। কিটোন এবং অ্যালডিহাইড, কিটো ইনল, অ্যালকিনল, তিনটা সমাণু সম্ভব। ওকে, এখানে চলে আসি। ডাইমিথাইল ইথার ও ইথানল কোন ধরনের সমাণু? দেখো ডাইমিথাইল ইথার মানে এটা, ডাইমিথাইল ইথার, এই যে ডাইমিথাইল ইথার। আর ইথানল মানে CH3CH2OH। তাহলে দেখো C2H6O, এটাও C3H6O, মানে CnH2n+2O। ওরা কি ধরনের সমাণু? ফাংশনাল গ্রুপ বা কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে। দে আর ফাংশনাল গ্রুপ আইসোমার্স, কার্যকরীমূলক সমাণু, কার্যকরীমূলক
সমাণু। ঠিক আছে? কারণ আমরা বলছি কার্যকরীমূলক চেঞ্জ হবে দুটো সমাণুতে। একটা হচ্ছে কার্যকরীমূলক সমাণুতা, একটা হচ্ছে তোমার টটোমারিজম, দ্যাট ইজ টিএফ। এখানে টি হবে না, কারণ কি? যেহেতু কিটোন নাই তাই টি হবে না, বা অ্যালডিহাইড নাই এজন্য টি হবে না। বাকি কি আছে? এফ। এরা কার্যকরীমূলক সমাণু দিবে। ওকে, অনেকে ভুলে ঘ বলে ফেলছো। না, নট টটোমারিজম, কার্যকরীমূলক সমাণু। এই যে মেহেরুন্নেসা, ফারজানা, ফারহানা ওরা সঠিক উত্তর দিয়েছে ডি। এই যে এগুলো আমরা কাইন্ড অফ সবই পড়ছি, কোনো প্যারা নেই। আচ্ছা, কোন যৌগটিতে ২টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? কথাটা খেয়াল করো। ২টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন। তাহলে আমার কি করতে হবে? সবগুলো লিখতে হবে। আচ্ছা লিখি। 2 হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড মানে ল্যাকটিক অ্যাসিড বলছে। 2 হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড মানে ল্যাকটিক অ্যাসিড কাইন্ড অফ। তাহলে CH3, এই যে ল্যাকটিক অ্যাসিড 2 হাইড্রোক্সি প্রোপানয়িক অ্যাসিড। এখানে একটা কাইরাল কার্বন আছে, একটা কাইরাল কার্বন, বাকিটা কাইরাল কার্বন না। বিউটেন 2 3 ডায়ল, বিউটেন 2 3 ডায়ল। আচ্ছা, এটা আমি একটু হোল্ড করে দেখি কে পারে। সব উত্তরটা আগে লিখো। আমি ১ মিনিট সময় দিচ্ছি। কারণ এটা আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি কিভাবে ভাঙবা। ভেঙে কিভাবে কাইরাল কার্বন ডিটারমাইন করবা, এবং আমরা কাইরাল কার্বন ডেফিনিশন অলরেডি কিন্তু বলে দিয়েছি। আচ্ছা, একজন উত্তর দিয়ে দিছে। মেহরুন্নেসা বলছে বি হবে। আচ্ছা, ইউটিউব থেকে দেখি। আহ, আচ্ছা, ইউটিউবে সবাই চ্যাট করতেছে যে কেমন আছে, কি খেয়েছে, হ্যাঁ। তারপর হচ্ছে কে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, কার গ্রামের বাড়ি কোনটা, হুইচ ইজ ভেরি ব্যাড। আর তোমরা মাঝে মাঝে কমপ্লেন করো, ভাই আপনার নর্মাল সবগুলো ক্লাস কেন ফেসবুকে নেন না, কেন ইউটিউবে নেন না? বিকজ অফ দ্যাট এই অ্যাপের বাচ্চারা খুব সুন্দর উত্তর দিচ্ছে, কেউ কারো কমেন্ট দেখতে পাচ্ছে না। বাট এই যে তোমরা ইউটিউবে ফেসবুকে একজন একজনের কমেন্ট দেখতে পাও, এর ফলে কি হয়? পড়াশোনা চলে যায় একটা মত বিনিময় সভায়। আচ্ছা, সবাই বি উত্তর বলছে। আচ্ছা আচ্ছা, বিউটানল 2 লিখি। বিউটানল 2 তে কি হবে? একটা কার্বন কার্বন বোঝা যাচ্ছে। 2 মিথাইল প্রোপানল 2। বাহ, সবাই তো সঠিক উত্তর দিয়েছে। তুমি কি আগে পড়ে ফেলছো? বিউটেন 2 3 ডায়ল। খেয়াল করো, বিউটেন 4টা কার্বন, এই 4টা কার্বন। 2 3 ডায়ল, ডায়ল মানে কি? 2টা হাইড্রোক্সিল মূলক আছে। কত কততে? 2 এ এবং 3 এ। তা 1 2 3 4, 2 3 ডায়ল। এই যে কার্বন, এক পাশে OH, এক পাশে মিথাইল মূলক, এক পাশে হাইড্রোজেন, আরেক পাশে পুরা এই পোরশন। এইটার এক পাশে হাইড্রোক্সিল, আরেক পাশে পুরা এই পোরশনটা আছে, এক পাশে হাইড্রোজেন, আরেক পাশে মিথাইল মূলক। দ্যাট ইজ 2টা কাইরাল কার্বন এখানে বিদ্যমান, এবং 2টা কাইরাল কার্বন বিদ্যমান থাকার কারণে উত্তর হচ্ছে খ। উত্তর হচ্ছে খ। আচ্ছা, হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে? হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে? একটা কার্যকরীমূলক সমানতা। অ্যালকিন সমূহ কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করবে না। দেন সিস ট্রান্স সমাণু, এনানসিওমার সমাণু। দ্যাট ইজ এনানসিওমার কখন হয়? যখন আলোক সক্রিয় থাকে, তখন আলোক সক্রিয় সমাণু ডি এবং এল একে অপরের এনানসিওমার বা অ্যান্টিপড বা অ্যান্টিমার বা এনানসিওমর্ফ। সেটাও না, আলোক সক্রিয় সমাণু দেওয়ার কথা না। বাকি রইল একটা সিস ট্রান্স সমাণু। আমরা বলেছিলাম দ্বিবন্ধন থাকলে সিস ট্রান্স সমাণু দেওয়া সম্ভব। ঠিক আছে, উত্তর সিস ট্রান্স। ঠিক আছে। জ্যামিতিক সমানতার শর্ত কোনটি? চাক্রিক অ্যারিন, অ্যালকিনল, হেটারো যৌগ, প্রতিস্থাপিত অ্যালকিন। দেখো, অ্যালকিনটা কি? CH2CH2, এটা একটা অ্যালকিন, রাইট? এখন হাইড্রোজেনকে তুমি যে প্রতিস্থাপন করো, ClH, তাহলে এই যে একটা প্রতিস্থাপিত অ্যালকিন হলো না এটা? এটাকে আবার এভাবে লেখা সম্ভব না? তাহলে এই যে প্রতিস্থাপিত অ্যালকিনটা কি করছে? প্রতিস্থাপিত অ্যালকিনটা সিস ট্রান্স, দ্যাট ইজ জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাচ্ছে। উত্তর হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। আর চাক্রিক অ্যালকেন বলেছিলাম, অ্যারিন না, অ্যারিন বেনজিন হয়ে যায়। ঠিক আছে, উত্তর হচ্ছে খ। এই যে মাহমুদা বলছে খ, ফারহানা খ। রাইট, একজন এ বলে ফেলছে ভুলে। না, প্রতিস্থাপিত অ্যালকিন চাক্রিক জৈব যৌগ, বেসিক্যালি অ্যালকেন সমূহ। কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল কোনটা? এটা হচ্ছে একটা এক্সেপশনাল উত্তর। এটা দুইটাই উত্তর, বুঝছো? বিউটানল 2 উত্তর এবং 2 মিথাইল 1 বিউটানল এটা উত্তর। যেমন কেমনে লিখে? 2 মিথাইল মানে তোমার 2 এর মধ্যে একটা মিথাইল মূলক থাকবে। বিউটানল যদি 4টা কার্বন দিয়ে দাও, এটার সাথে OH যুক্ত থাকবে,
CH2H, এই যে কার্বনটা খেয়াল করো, এক পাশে মিথাইল, এক পাশে হাইড্রোজেন, আর এই যে দুই পাশে ইথাইল, আরেক পাশে এটা কার্বন কার্বন, 2 মিথাইল 1 বিউটানল। আর বিউটানল 2, যেটা আগে বলেছিলাম বিউটানল 2, OH, H, ইথাইল, মিথাইল। সো দুইটা উত্তর এটা, বুঝছো? বাহ, শেষ, ক্লাস শেষ। ওয়াও! এই প্রথম মনে হয় আমি মানে একদম নরমাল টাইমে ক্লাস শেষ করতে পারছি, কিন্তু সবসময় ক্লাসটা বেড়ে যায়। তাহলে ক্লাস থেকে আমার উদ্দেশ্য ছিল একটা অ্যানালাইসিস দেওয়া, এবং মোস্ট ইম্পোর্টেন্টলি একটা জৈব যৌগটা কিভাবে পড়বা, জৈব যৌগের ভয় কাটায় কেমনে পড়া লাগবে সেটা বলা। ঠিক আছে? সো এটা যদি করতে পারো যে ভাই ভয় পাচ্ছি না, এটা আমরা খুব নরমালি পড়বো। আমরা আপনার স্ট্র্যাটেজিটা ফলো করবো ইনশাআল্লাহ, কোয়েশ্চেন ব্যাংক এনালাইসিস করে টপিকটা বুঝে হাদিসের বই থেকে পড়ে ফেলবো, এবং পাশাপাশি টপিকটা পড়ার পর অনুশীলনী প্রশ্ন পড়ে ফেলবো। সো তাইলে আমি সাকসেসফুল। আদারওয়াইজ এই ক্লাস ইন ভেইন, কোনো কাজে আসবে না। মোস্তাক বলছে, অবিশ্বাস্য ভাইয়া, বিশ্বাসই হচ্ছে না কোন দিক দিয়ে সময় গেল। মোস্তাক, আমি বুঝতেছি কোন দিক দিয়ে সময় গেছে, কারণ আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। বাট হ্যাঁ, ইট ইজ এ গুড থিং ফর মি যে তোমরা ক্লাসে এনজয় করো, এন্ড দ্যাট কিপস মি গোয়িং। আচ্ছা, এই দেখো একটা বিখ্যাত কথা, এন্ড ইজ নট দ্য এন্ড, ইনফ্যাক্ট এন্ড মিনস এফোর্টস নেভার ডাইস। তো তুমি ভাববা যে টেস্ট পরীক্ষা হয়তো আমার পড়াশোনার রেজাল্ট ভালো করলে টেস্ট পরীক্ষা শেষ আর পড়বো না, নো। এটা তোমার রেসপন্সিবিলিটি আরো বাড়ায় দিল, তোমার প্রতি এক্সপেকটেশন আরো বাড়ায় দিল, তোমার আরো বেশি পরিশ্রম করতে হবে। তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি ভাববা আল্লাহ আমার জীবনে সব শেষ, নো। বরঞ্চ এখান থেকে তুমি নতুন করে শুরু করো, নতুন করে ফাইট ব্যাক করো। তখন তুমি যতদিন বেঁচে থাকো, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখবা জীবনে কিছু না কিছু করতে পেরেছো, কিছু না কিছু অন্যের জন্য করতে পেরেছো। বাট এই হাঙ্গার, এই রিদমটা ধরে রাখতে হবে যে আই হ্যাভ টু ডু সামথিং, বুঝছো? শেষ বলতে শুধু কেয়ামতই আছে, বা কেয়ামতের পরে তো শেষ নাই, পরকাল আছে। সো শেষ বলতে কিছু নাই অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। অনেকে বলছে প্রি মেডিকেল ভর্তি কেমনে হবা, তোমরা 16780, এই যে ম্যাজিক নাম্বার, এখানে কল দিলে তোমাদের ভর্তি করায় নিবে, হ্যাঁ। কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস অলরেডি চলমান, আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি প্রি মেডিকেলের, এবং ওদের যে মাস্টার বুক জিকে, এটা আমাদের কমপ্লিট প্রায় ফরম্যাটিং হচ্ছে, খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে, এবং কোশ্চেন ব্যাংকটাও ফরম্যাটিং হচ্ছে, খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং অন্যান্য বই ফুল কোর্স পে করার পর আমরা হয়তো বোর্ড পরীক্ষা চলাকালীন তোমাদের বাসায় সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ, আমাদের যে প্যাকেজটা দেখছো তো, সিনিয়রদের বই পাঠাইছে, ওইরকম প্যাকেজ এটা বাসায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেস্ট পরীক্ষা খুব ভালো করে দাও। আর একটু কথা বলে নিই, টেস্ট পরীক্ষার রিভিশনটা কেমনে করবা? টেস্ট পরীক্ষার রিভিশনে তোমার মাথায় থাকবে যে চ্যাপ্টারগুলো ভালো করে পারো, এবং ওই চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলা ভালো করে পড়ো, এবং সেগুলা পড়ে টেস্ট পরীক্ষাটা দাও। ইউ ডোন্ট হ্যাভ টু ডু সামথিং নিউ, যেটা কোনোদিন পড়ো নাই, অনেক বড় চ্যাপ্টার, ওইটাই পড়ে তোমার টেস্ট পরীক্ষা যাইতে হবে। ইটস নট লাইক দ্যাট। যেগুলা পড়েছো, যেগুলা পারো, সেগুলা বারবার রিভিশন দিয়ে, সেগুলা থেকে বোর্ড কোশ্চেন সলভ করে, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক স্যাররা কলেজে বলে দিয়েছে, সেগুলা পড়ে টেস্ট পরীক্ষাটা দাও। ঠিক আছে? ডিমোটিভেটেড হয়েও না, সুদিন আসবে ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট লাইভে এবং নেক্সট আমাদের পেইড কোর্সের ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।